আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আবারও আমাদের ভার্সিটি মাস্টার ক্লাসের নতুন একটা লেকচারে। আজকের লেকচারটা হচ্ছে পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নের লেকচার 1 দিয়ে আমরা শুরু করতেছি। খুবই 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 ইম্পর্টেন্ট একটা লেকচার আমাদের কেমিস্ট্রির জন্য, স্পেশালি আমাদের কেমিস্ট্রির সেকেন্ড পেপারে ম্যাথমেটিক্যাল প্রবলেমের জন্য কিন্তু এই লেকচারটা খুবই ইম্পর্টেন্ট। কারণ যা যা আছে এখান থেকে 1 থেকে 5 নম্বর টাইপের সবকিছু কিন্তু হচ্ছে আমাদের ম্যাথ। যেমন হচ্ছে রাসায়নিক গণনা, সমীকরণ ভিত্তিক গণনা, এগুলো হচ্ছে মোটামুটি একই টাইপের বলা যায়, যেখানে হচ্ছে আমরা মোল নিয়ে কাজগুলা করি। ঘনমাত্রা আমরা কি করি, ওই যে ঘনমাত্রার মোলারিটি, পিপিএম, তারপর হচ্ছে পার্সেন্টেজ, এগুলো নিয়ে কাজ। তারপর হচ্ছে অম্লমিতি, ক্ষারমিতি, টাইট্রেশন, যেগুলো যেগুলো হচ্ছে আমাদের অ্যাসিড বেস রিঅ্যাকশন যেগুলো আছে সেগুলা। আর লাস্ট হচ্ছে আমাদের অক্সিডেশন রিডাকশন, খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের জারণ বিজারণ যে বিক্রিয়া সেটা সমতা করা, জারণ সংখ্যা নির্ণয়, তারপর হচ্ছে ম্যাথমেটিক্যাল প্রবলেম। আবার এর মধ্যে একটা স্পেশাল টাইপের জারণ বিজারণ হচ্ছে আয়োডোমিতি, আয়োডিমিতি, এগুলা দেখবো। আমাদের এই চ্যাপ্টারটা ওভারঅল ম্যাথমেটিক্যাল প্রবলেম থাকার কারণে খুবই ইম্পর্টেন্ট। আর ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন যেগুলা, ডেটাগুলো কখনো এরকম থাকে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় ইজিলি, আবার কখনো একটু কমপ্লিকেটেড ডেটাও দিয়ে দেয়। বাট নাম থেকেই তো বুঝতে পারতেছি পরিমাণগত রসায়ন, এই জন্য ক্যালকুলেশন গুলো একটু ওরকম করে করা লাগবে। আসো আমরা শুরু করি। ফার্স্টে আজকের লেকচারে যেটা দেখবো, রাসায়নিক গণনা আর সমীকরণ ভিত্তিক গণনা। এই লেকচারটা শুরু করার জন্য বা প্রপারলি পারার জন্য আমাদের হচ্ছে যে জিনিসটা দেখা লাগবে সেটা একটু দেখি। এটাতে অ্যানালাইসিস দেওয়াই আছে, দেখতেই পারতেছো। এই যে পারমাণবিক ভরগুলা, পারমাণবিক ভরগুলা জানাটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইনফ্যাক্ট পারমাণবিক ভরকে আমি তো বলবো কিছু কিছু আণবিক ভর জানলে হচ্ছে সুবিধা হয়, বলে দিব কোনগুলো জানলে সুবিধা হয়। দেখো, এখানে হাইড্রোজেন থেকে আমরা দেখতেছি লেড, অনেকগুলোই মোটামুটি দেওয়া আছে। তোমার কিন্তু যখন পরীক্ষায় কোয়েশ্চেন আসবে সলভ করার সময় ম্যাক্সিমাম টাইমে তোমার এমটা বের করা লাগবে, এম মানে আণবিক ভর। আর আণবিক ভর ক্যালকুলেট করার জন্য তো আমাদের কি দরকার, পারমাণবিক ভর। বেসিক কিছু জিনিসের কিন্তু তোমার মুখস্থ থাকা দরকার। যেমন আমি কয়েকটা বলি, তুমি কি করবা, ভিডিও পজ করে এগুলো আগে একটু চিন্তা করে নিবা তুমি এগুলো জানো নাকি। তারপর তুমি যদি দেখো এগুলো জানো, তার মানে বুঝবা যে না, মোটামুটি তোমার আইডিয়া আছে। আমি নামগুলা বলি: সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম কার্বনেট, সালফিউরিক অ্যাসিড, তারপর হচ্ছে সোডিয়াম কার্বনেট, আর আরেকটা একটু কঠিন, পটাশিয়াম ডাইক্রোমেট। তুমি দেখো এই পাঁচজনের যে আণবিক ভরটা সেটা তুমি জানো নাকি। এন্ড পরীক্ষার সময় এগুলো তুমি ক্যালকুলেট করে বের করতেই পারবা। আমি কিন্তু এটা বলিনি যে ভিডিও পজ করে এখন ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেট করো। এগুলো তুমি তোমার সাবকনসিয়াস মাইন্ডে বলতে পারো নাকি যে এতদিন এত প্র্যাকটিস করা হয়েছে, এগুলা মানে হওয়া উচিত, এই যোগগুলো কমন, তো এটা থেকে তোমার মুখস্থ আছে নাকি বা হয়ে গেছে নাকি। যদি না হয়, আজকের ভিডিওর পর যাতে এটা তোমার মুখস্থ হয়ে যায়। যেটা বললাম, প্রথম কথা হচ্ছে পারমাণবিক ভর তোমরা এই স্টেজে এসে পারবাই বা মুখস্থ থাকবে সেটা আমরা এক্সপেক্ট করি। পাশাপাশি আমরা যদি একটু ভালো করতে চাই, পরীক্ষায় দ্রুতই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো সলভ করতে চাই, আমরা তোমাদের কাছ থেকে এটাও এক্সপেক্ট করবো যে এই আণবিক ভরগুলো তুমি পারবা। ওকে, তাহলে আমরা একটু বলে দিই, যেহেতু হোপফুলি তুমি ভিডিও পজ করে একবার হলো চিন্তা করছো। সোডিয়াম হাইড্রোক্সাইড 40, ক্যালসিয়াম কার্বনেট 100, সালফ্রিক অ্যাসিড 98, সোডিয়াম কার্বনেট 106, আর হচ্ছে যেটা একটু কঠিন বলছিলাম পটাশিয়াম ডাইক্রোমেট, এটা হচ্ছে 294। ওকে, আসো। চলো সামনের দিকে যাই। আমরা চেষ্টা করব যেগুলো ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করা সম্ভব বলে দেওয়ার, আর হচ্ছে পাশাপাশি যেগুলো আমরা একটু প্রবলেম গুলো সলভ করে যাওয়ার দিকে ইম্পর্টেন্স দিব। হয়তো কিছু প্রবলেম ক্যালকুলেটর সহ আমি সলভ করে দিব, বাট তোমাদের একটু মাথায় রাখতে হবে তোমরা যখন এই প্রবলেম গুলো সলভ করবা তখন যেন তোমাদের খুব একটা ক্যালকুলেটর ইউজ না করা হয়। ঠিক আছে, যেহেতু তুমি কোনো ভর্তি পরীক্ষাতে ক্যালকুলেটর ইউজ করতে পারবা না। ওকে, ফার্স্টে আমরা রাসায়নিক গণনা একটা সাবটাইপ দিয়ে শুরু করতেছি। এটাকে বলি হচ্ছে আমরা সংযুক্তি। সংযুক্তি জিনিসটা কি, কোনো কিছু একটার পার্সেন্টেজ বা শতকরা পরিমাণ বের করা। সহজ একটা কথা, কোনো কিছুর শতকরা পরিমাণ বের করা, শতকরা পরিমাণ বের করা। ওকে, এটা কিভাবে করা যায়, আইডিয়াটা হচ্ছে যার পার্সেন্টেজ বের করতেছো তাকে রাখবা উপরে, আর নিচে রাখবা টোটালটা, ব্যাস, এরপর গুণ দিয়ে দিবে 100 দিয়ে। খুব সহজ জিনিস। তাহলে আবার একটু দেখি কি বলতে যাচ্ছি। আমি বলতে চাচ্ছি যে পার্সেন্টেজ বের করব, ধরো আমার কাছে একটা জিনিস আছে এবি, এবি, এবি এর মধ্যে আমি বের করতে চাচ্ছি পার্সেন্টেজ অফ এ, এর শতকরা পরিমাণ বের করতে চাচ্ছি। তাহলে ভাই কি করতে হবে, আমি যেটা করব, উপরে রাখবো এর ভরটা, এই যে এম এ দিয়ে বুঝাচ্ছি এর ভর, আর নিচে রাখবো হচ্ছে টোটাল ভরটা, এই যে এম এ প্লাস হচ্ছে এম বি, দুইজনেরটা, ইন্টু এটাকে গুণ দিব হচ্ছে 100% দিয়ে। ব্যাস, বের হয়ে যাবে। ঠিক আছে, এখন এগুলা গুণ ভাগের অঙ্ক, তো এখানে আসলে দিলে এমন কোয়েশ্চেনই দেওয়া উচিত যেটা কিনা ক্যালকুলেটর ছাড়া করা সম্ভব, বা লিস্ট ট্রাই করা যায়। বা হয়তো অনেক সময় অপশন গুলো দেখে বোঝা যায় যে না, এই চারটার মধ্যে এটা আনসার হওয়ার পসিবিলিটি আছে। যেমন ফার্স্ট টাইপটা দেখো, খুবই সহজ, এগুলো তোমরা 19-ও করছো। যৌগে মৌলের সংযুক্তি, যেমন এটা একটা যৌগ সালফ্রিক অ্যাসিড, আমাকে জিজ্ঞেস করলো এইটাতে বলো যে পার্সেন্টেজ অফ সালফার কত হবে, মানে এটা সালফারের শতকরা পরিমাণটা কত হবে সেটা। এটার কাজ কি হবে, আমার ওই কি হবে আমরা মাত্রই শিখলাম, যার সংযুক্তি বের করবো, যার পার্সেন্টেজ বের করবো, উপরে তার ভর।
কারটা বের করতেছে এখানে সালফারের, তাহলে এটা হবে হচ্ছে উপরে সালফারের ভর কত ভাইয়া 32, এখানে একটা সালফার আছে না টোটাল যোগের মধ্যে, তাহলে সেটা কত হবে 32 হবে। ওকে, আর নিচে কত দিয়ে ভাগ দিব, এই যে সালফারিক অ্যাসিডেরটা কিন্তু মুখস্থ থাকতেই হবে, পরীক্ষার সময় যে যোগ করে এগুলা বের করা 98, এইগুলা হচ্ছে সময় নষ্ট করা যাবে না। হ্যাঁ, করতে পারবা তুমি, ভুলে গেলে করতে পারবা, কিন্তু রাদার এটা মুখস্থ থাকলে অনেক কুইকলি আনসার করতে পারবে, অন্য অনেকের থেকে আগে যেতে পারবা। ওকে, তাহলে আমরা ক্যালকুলেশন করলে এটা চলে আসবে হচ্ছে এই যে এরকম একটা আনসার। হ্যাঁ, এখন দেখো পরীক্ষার হলে নিশ্চয়ই বিভিন্ন টাইপের অপশন থাকবে, রাইট? ABCD, অপশন ছাড়া তো থাকবে না। তো তখন তুমি এটা কিভাবে সলভ করবা? যেমন তোমাকে আমি একটা কোয়েশ্চেন করি, তুমি ভিডিওটা পজ করে এটা একটু চিন্তা করো, এটার যে রেজাল্টটা সেটা কি 32 থেকে বড় হবে নাকি ছোট হবে? এখানে সালফারের যে পার্সেন্টেজ সেই রেজাল্টটা কি 32 থেকে বড় হবে নাকি ছোট হবে? হোপফুলি তুমি চিন্তা করছো। এখন দেখো অপশনে যদি এরকম থাকেই যে চারটা অপশনের মধ্যে তিনটাই 32 থেকে ছোট, তখন অটোমেটিক্যালি 4 নম্বর আনসারটা কিন্তু তোমার 32 থেকে যেটা বড় সেটা হবে। এটা জাস্ট আমি একটা সিচুয়েশন বলতেছি, আমরা আজকেও বেশ কয়েকটা প্রবলেম এরকম দেখবো, অপশন দেখে আইডিয়া করা যায় যে আচ্ছা এগুলা জীবনে আনসার হবে না। তো সেই ক্ষেত্রে ফুল ক্যালকুলেশন না করলে হয় পার্শিয়াল ক্যালকুলেশন করে আইডিয়া করা যায় যে ওকে ফাইন এটা উত্তর হবে আর এটা হবে না। যেমন এখানে একটু দেখো, আমরা যদি বলি কিভাবে বুঝলাম এটা, এই যে দেখো উপরে 32 আছে, উপরে একটা বড় সংখ্যা দিয়ে গুণ দিছি আর নিচে তার থেকে একটা ছোট সংখ্যা দিয়ে ভাগ দিছি। তার মানে দেখো ভাইয়া যেটা বলতে চাচ্ছি যে 32-এর সাথে এটাকে যদি এবার একটু এভাবে লিখি, 32-কে আলাদা লিখি আমি, এই যে 32-কে আলাদা লিখলাম, 32-কে আলাদা লিখলাম ইন্টু এইভাবে লিখি 100/98। তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো এই যে এই ভাগফলটা 100 বড় 98 ছোট, এই ভাগফলটা অবশ্যই 1-এর থেকে বেশি আসবে, লাইক 1 পয়েন্ট সামথিং আসবে। সো 32-কে যদি তুমি 1 পয়েন্ট সামথিং দিয়ে গুণ দাও, অবশ্যই সেই রেজাল্টটা তোমার হচ্ছে 32-এর থেকে বড় আসবে, তাই না? ওকে, তো সেই ক্ষেত্রে আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে হবে 32.65%। এটা ভাইয়ের মুখস্থ আছে দেখে ভাইয়া করে দিচ্ছি, বাকিটা তুমি পরীক্ষার সময় যদি একদম ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে চাও, তোমাকে ওই যে সব কাটাকাটি করে বের করতে হবে। আগে হচ্ছে দেখতে হবে 2 দিয়ে কাটাকাটি যায় নাকি বা 4 দিয়ে কাটাকাটি করা যায় নাকি, এভাবে করে করে দেখে যেটা বের করতে হবে। বাট আমি জাস্ট একটু তোমাকে আইডিয়া দিলাম যে এই ভাগফলটা যদি হচ্ছে আমার 1-এর থেকে ছোট আসতো, তখন আমার রেজাল্টটা 32-এর থেকে ছোট হইতো, আর এটা যেহেতু 1-এর থেকে বড় আসছে তাই রেজাল্টটা 32-এর থেকে বড় হবে। এইভাবে একটু অপশন দেখে আইডিয়া করার চেষ্টা করবা, আগেই হচ্ছে ডিটেল ক্যালকুলেশন গুণ ভাগ যে সব করা লাগবে এরকম নাও হইতে পারে। ওকে, এবার দেখো যৌগের সংযুক্তি। তো এইভাবে এখানে পার্সেন্টেজ অফ সালফার, অক্সিজেনটা বের করতে পারবো না, অক্সিজেনটা কত হবে, অক্সিজেন 4টা আছে, 4 16 64, 64 ভাগ হচ্ছে 98 ইন্টু হচ্ছে 100। তার মানে এটাও বুঝতে পারতেছো আনসারটা 64 থেকে একটু বেশি কিছু এরকম কিছু আসবে, তাই না? ওকে, এবার আসো যৌগের সংযুক্তি। সাপোজ ক্যালসিয়াম কার্বনেট একটা যৌগ, এখানে আরেকটা যৌগের সংযুক্তি বের করতে দিল ক্যালসিয়াম অক্সাইড। এটা কিন্তু তোমার ক্যালকুলেটর ছাড়া মুখে মুখে খুব ইজিলি করা সম্ভব। দেখো ফার্স্টে যদি আমি এটাকে একটু ভেঙে লিখি, ভেঙে লিখলে আমি পাবো ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তার মানে আমার কি বের করতে হবে, এই যে ক্যালসিয়াম কার্বনেট কত পার্সেন্ট আছে এইটার 100%-এর মধ্যে। সো আমি যদি বের করি কি হবে, দেখো পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম অক্সাইড, উপরে কি হবে যার ভর বের করতেছো, মানে যার পার্সেন্টেজ বের করতেছো তার ভর। যেমন এখানে খেয়াল করো ক্যালসিয়াম অক্সাইড, ওর ভরটা কত হবে, ক্যালসিয়ামের 40, অক্সিজেনের 16। সো 40 আর 16 ওরটা হবে হচ্ছে 56, 56। সো উপরে হবে হচ্ছে 56 আর নিচে কত হবে, ক্যালসিয়াম কার্বনেটের টোটাল ভর কত, ওই যে বলছি না এটাও খুবই ইম্পর্টেন্ট মুখস্থ রাখা উচিত, এটা হচ্ছে আমাদের 100। এটাকে যদি আমি 100 দিয়ে গুণ দেই, ফাইনালি দেখো 100 100 কাটাকাটি চলে যাচ্ছে, আনসার কিন্তু আসবে 56%। এই জন্য বললাম যে এটা ভার্সিটিতে আসার জন্য বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে ক্যালকুলেটর ছাড়াও করা সম্ভব। কি করলাম তাহলে আমরা, 56 ক্যালসিয়াম অক্সাইডের এটা টোটাল ভর আসে 100। আবার ইন্টারেস্টিং ব্যাপার, পার্সেন্টেজ যেহেতু করতেছি তাই গুণও দেওয়া লাগছে আমার 100% দিয়ে। সো 100 100 কাটাকাটি গেলে আনসার চলে আসে আমার 56%। ওকে, তারপর আসো সামনের দিকে যাই। এবার বলা ব্লু ভিট্রিয়লে কেলাস পানির শতকরা পরিমাণ কত। ব্লু ভিট্রিয়ল কোনটা, এটা তো চিনোই, আমাদের কপার সালফেট যেটা, এটা হচ্ছে আমাদের কপার সালফেট ইন্টু 5 অণু পানি। সো সংকেত পারা লাগবে, কিন্তু আমি যদি সংকেতই না পারি তখন এটা সলভ করবো কিভাবে, তাই না? ওকে, সো দেখো কি জানতে চাইছে, ব্লু ভিট্রিয়লে কেলাস পানি, কেলাস পানি বলতে ব্লু ভিট্রিয়লের মধ্যে এই পোর্শনটা শতকরা পরিমাণ জানতে চাইছে, এই যে এইটার যে শতকরা পরিমাণ সেটা কত বের করতে বলছে। সো আমরা কি করব, আমরা হচ্ছে ক্যালকুলেশন করার সময় এই যে উপরে বসাবো হচ্ছে যারটা বের করতে বলছে তাকে, এই যে 5 ইন্টু 18, এটা ঠিক আছে 90 হবে আর কি, তাই না? 5 10 50, 5 8 40। এই যে একটু ক্যালকুলেশন গুলো এইভাবে এখন থেকে প্র্যাকটিস করার চেষ্টা করবা। সো উপরে হবে আর কি আমাদের 90, আর নিচে কি হবে, নিচে অনেক কিছুই হবে, ফার্স্ট কথাই 90 তো হবেই।
এই 90 সাথে কপার হবে 63.5, তারপর হচ্ছে আমাদের কি হবে সালফার হবে হচ্ছে 32, তারপর কি হবে 4 × 64। ওকে, সো এরপর এটাকে গুণ হচ্ছে 100 দিয়ে। সো বুঝতেই পারতেছো এবার কিন্তু আমাদের ক্যালকুলেশনটা একটু টাফ হয়ে গেছে, কারণ কি এখানে আমাদের অনেক কিছু ক্যালকুলেট করা লাগতেছে। লাইক আমি যদি এখানে দেখাই যে ক্যালকুলেশনটা তোমার কেমন হচ্ছে, দেখো উপরে থাকতেছে তোমার 90, হ্যাঁ, আর নিচে কি কি থাকতেছে 4 4 2 6 6 3 9, 9 বসালাম, তারপর 6 6 3 9, 9 6 15, 15 9 কত 24। সো এটা আসতেছে আমার 249.5। সো তুমি যেটা ক্যালকুলেশনের খাতিরে করতে পারো, এটা কত 100%, তো সো তুমি এটা করতে পারো ক্যালকুলেশনের খাতিরে 90/250 ইন্টু হচ্ছে এটাকে গুণ দিলা 100 দিয়ে, রাইট? ওকে, এবার দেখো এখন বাকি যে ক্যালকুলেশন এটা করার বিভিন্ন ওয়ে আছে। একটা হচ্ছে তুমি আইদার খালি এই পোর্শনটা নিয়ে চিন্তা করতে পারো, বা এমনও করতে পারো যে না ঠিক আছে শূন্যগুলা কাটাকাটি করে দিয়ে এটাকে আর একটু সিম্পল ফর্মে নিয়ে আসে। যেমন ধরো আমি এটাকে এই শূন্য আর এই শূন্য কাটাকাটি করে দিলাম, তাহলে এবার দেখো আমি যদি এটাকে ভাগ দিতে যাই, কত দিয়ে ভাগ দিব? এই 10টাকে আলাদা রাখলাম, 90, তো 90কে ভাগ দিলাম হচ্ছে 25 দিয়ে, তাহলে 25 3 25 75 হবে, বুঝে যাচ্ছে 3 25 75। এবার একটু আনসারের দিকে তাকাও, দেখো আনসারের দিকে তাকালে কি দেখা যাচ্ছে না এই একটা আনসারে কি প্রথমেই 3 চলে আসছে? তো দেখো এটা যেহেতু প্রথমে 3 চলে আসছে, এখানে আমাদের কত হবে 90, আর হচ্ছে বিয়োগ দিলে 15। এবার দেখো এইখানে অবশ্যই তোমার কি করা লাগবে, একটা দশমিক আনা লাগবে। এবার শূন্য আনবা, যেহেতু শূন্য আনলা, তারপর তুমি কি করতে পারো 4 25 100, 6 25 150, এই যে 6 25 150। সো মোটামুটি কিন্তু তোমার এখানে মিলে গেছে, ঠিক আছে? এখন দেখো এই আনসারটা আসছে 3.6, আর এই যে এখানে 10 রেখে গেছিল না, সো 3.6 কে যদি 10 দিয়ে গুণ দাও, এই যে 3.6 যদি এটাকে এবার ওই যে 10 কে রেখে দিছিলা 10 দিয়ে গুণ দিলে এটা আসে হচ্ছে 36%। তার মানে তুমি বুঝতে পারতেছো কারেক্ট আনসার হবে এ। বাকিটা কেন এখানে 36 থেকে একটু বেশি আসছে, কারণ এই যে তুমি যে এখানে 0.5 কমায় কাজটা করছিলা, সো এগুলো একটু ক্যালকুলেশন গুলো এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি, ঠিক আছে? আনসার হচ্ছে আমাদের প্রেডিক্ট করতে হয়, হ্যাঁ, এই আনসার গুলো গেস করতে হয় অনেকটা। সবসময় যে আমি অ্যাকুরেটলি 36.0টি বের করা লাগবে তা না। দেখো যে এই কাজটা 249.5 দিয়ে ভাগটা করতে যাইতো, তার জন্য কিন্তু পুরো কাজটা অনেক ডিফিকাল্ট হয়ে যেত। বাট যে পরিমাণ ডিফিকাল্ট সে কাজটা করতো, আনসারে তো সেই পরিমাণ হেরফের হচ্ছে না, লাভ হচ্ছে না, মাত্র 0.08 এর। ওকে, আচ্ছা আসো সামনের দিকে যেতে হলে খুবই ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, আমাদের যে মোলের ফর্মুলাটা সেটা। এন্ড মোটামুটি এই ফর্মুলার উপরে আমাদের এই চ্যাপ্টারের বাকি যে লেকচার গুলা বা বাকি যে অঙ্কগুলো সেগুলো দাঁড়ায় আছে। কেমিস্ট্রির যত রকমের কেমিক্যাল ক্যালকুলেশন আছে তার সবকিছু আসলে এই মলের উপরে দাঁড়ায় আছে, তাই না? এন ছোট এন মানে তো জানো, এটা হচ্ছে আমাদের কি মোল। আচ্ছা, সো মোলকে আমরা বিভিন্ন ভাবে প্রকাশ করতে পারি। এটা হচ্ছে বেসিক্যালি আমাদের ঐকিক নিয়ম। হ্যাঁ, আমি একটু আগে তোমাদেরকে একটা ধারণা দিয়ে দেখাই। দেখো আমরা কি করি, সাপোজ তোমাকে বললো যে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড, জিজ্ঞেস করলো যে কত লিটার। এই যেরকম সিম্পল একটা এগুলোই আসে তোমাদের এসটিপি তে, 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইকুয়ালস টু হাউ মেনি লিটার্স, কত লিটার। দেখো যারা মানে বুদ্ধিমান আছে, বুঝে গেছো, তারা এটা মুখে মুখে কিন্তু করতে পারো। বাট তুমি যদি চাও আসলে এটা ঐকিক নিয়ম করি, আমরা কি জানি? আমরা জানি হচ্ছে 1 মোল কার্বন ডাইঅক্সাইড মানে কতটুকু ভাইয়া? 44 গ্রাম। এই যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর যাতে তোমার মুখস্থ থাকে, এটা যাতে আবার গুণ করে যোগ করে বের করার মতো সময় নষ্ট না করো, রাইট? তাড়াতাড়ি করে ফেলতে পারো যাতে। 44 গ্রাম। আবার 1 মোল যে কোনো গ্যাসের আয়তন এসটিপি যেহেতু বলা, এটা কত? 22.4 লিটার। সো তুমি কি ঐকিক নিয়ম করতে পারো না এইভাবে, যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের যদি আয়তন হয় 22.4 লিটার, তাহলে 1 গ্রামের জন্য কত? 1 গ্রামের জন্য 22.4 ডিভাইড বাই 44, তাহলে হচ্ছে কতর জন্য বলছে? 88 গ্রাম। বুঝতেই পারছো আমি ডাটাটাই ওভাবে দিচ্ছি। 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের জন্য কত? 22.4 ইন্টু 88 ডিভাইড বাই হচ্ছে 44। সেটা কাটাকাটি করলে কত আসবে? এই যে 44 2 কাটাকাটি করে এটা আসবে 44.8 লিটার্স। দেখছো আমরা এটা এইভাবে ঐকিক নিয়ম দিয়ে করে ফেলছি। এখন এই জিনিসটা ঐকিক নিয়ম নাও করা যায় চাইলে, যদি হচ্ছে তুমি এদের মধ্যে এই যে এই সম্পর্কটা এস্টাবলিশ করতে পারতা। আসলে এবার সেম ম্যাথটাই আমি তোমাকে এই সম্পর্ক দিয়ে এস্টাবলিশ করে দেখাই, তাহলে তুমি এদের মধ্যে মিলটা বা কানেকশনটা বুঝতে পারবা। সো ডাব্লিউ কি দেওয়া? যে কোনো একটা গিভেন ম্যাস দেওয়া থাকবে, হয়তো এটা গিভেন, যেমন এখানে আমাদের এটা গিভেন কত? 88। সো আমি তাহলে বসাই ডাব্লিউ কত হবে। আচ্ছা আগে ফর্মুলাটা লিখে নেই, যেহেতু প্রথম ম্যাথ তোমাদের জন্য। এই যে এই দুইটার মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করতেছি, ডাব্লিউ বাই এম, যেহেতু ডাব্লিউ দেওয়া আছে। আর জানতে চাচ্ছে কি এসটিপি তে একটা ভলিউম, এই জন্য এই দুইটার মধ্যে সম্পর্ক এস্টাবলিশ করা লাগবে। সো লিখি এটা সমান হচ্ছে ভি বাই
22.4। আসো মানগুলা বসাই। মান কত বসাবো? ডাব্লিউ কত বসাবো? কোয়েশ্চেনেই দেওয়া 88। এম কত বসাবো? এই যে কার্বন ডাইঅক্সাইডের জন্য এম হচ্ছে 44। তারপর কি, আমরা ভিটা জানি না, আর এটা হচ্ছে 22.4। সো যদি আমি এবার ভি বের করতে চাই, দেখছো 88 ডিভাইড বাই 44 ইন্টু হচ্ছে 22.4। ঘুরে ফিরে কিন্তু এই টার্মটাই আসছে। দেখো 88 আছে উপরে, 44 আছে নিচে, গুণ দিছি 22.4 দিয়ে। তার মানে বেসিক্যালি এই যে রিলেশনটা, জাস্ট এটা একটা এক্সাম্পল দিয়ে দেখাইলাম, এটা ঐকিক নিয়ম থেকে আসছে। কিন্তু পরীক্ষার সময় ঐকিক নিয়ম করার থেকে এই ফর্মুলা গুলা যে কোনো দুইটার মধ্যে যদি তুমি এস্টাবলিশ করতে পারো, অনেক ইজিলি তোমার আনসার গুলা বের হয়ে যায়। যেমন এখানে আমরা করে ফেলি তাহলে আনসার, এই যে 2 কাটাকাটি, মানে 40 দুগুণে 88, তারপর হচ্ছে 44.8 লিটার, এটা আনসার চলে আসে, রাইট? ওকে, তাহলে দেখো এন কি, এন হচ্ছে যে কোনো অনুপরমাণু সংখ্যা, আর এন এ কি, এন হচ্ছে আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। অ্যাভোগাড্রো সংখ্যা তো জানোই, লিখে দিই 6.023 ইন্টু 10⁻23। যেমন এই জিনিসটা দেখো, মাঝে মাঝে দেখবা যে ম্যাথে ক্যালকুলেশন করার সুবিধার্থে ওই 6.023 নিয়ে কাজ না করে এই যেটা লিখে দিই 6.023 ইন্টু 10⁻23, এটা দিয়ে কাজ না করে আমরা অ্যাপ্রক্সিমেশন করে 6 ইন্টু 10⁻23 দিয়ে কাজ করতেছি, যেটা কিনা আমার ক্যালকুলেশনের সুবিধা করতেছে। মাঝে মাঝে করা লাগতে পারে এরকম। ওকে, তারপরে এম তো হচ্ছে আণবিক ভর হবে বা পারমাণবিক ভর হবে। ভিএসটিপি তো হচ্ছে এই যে যেমন একটা ভলিউম বের করলাম এসটিপিতে সেটা, আর নিচে কি দিয়ে ভাগ দিব, 1 মোলের ভলিউম যেটা সেটা, এই যে 22.4। দেখছো নিচের সবগুলোই কিন্তু আসলে 1 মোলের। যেমন 1 মোলে থাকে এত সংখ্যক অণু, তারপর 1 মোলের ভর হচ্ছে আণবিক ভর, তারপর 1 মোলের আয়তন হচ্ছে 22.4, এরকম আর কি। এই জিনিসটা একটু দেখো, এটা তোমরা পরিমাণগত রসায়নেও পাওয়ার কথা। এসটিপি বলতে আমরা বুঝাই স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার আর 1 atm প্রেসার। আর এসএটিপি বলতে হচ্ছে, এসএটিপির যে এটা, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার। সো অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসারটা কত? এটা হচ্ছে আমাদের 25 ডিগ্রি সেলসিয়াস, এটা আর হচ্ছে 1 atm। 25 ডিগ্রি সেলসিয়াস আর হচ্ছে 1 atm। সো দেখছো পার্থক্য, এটা একটু খেয়াল রাখতে হবে কোয়েশ্চেনে কত দেওয়া। এন্ড এটার জন্যই দেখো, যেহেতু এখানে তাপমাত্রা চেঞ্জ হয়ে গেছে, তাপমাত্রা 0 আর 25, তার মানে ভলিউমও তো সেম থাকবে না, এটা 22.4 আর এটা 24.78, বা তুমি ক্যালকুলেশন করার সময় 24.8 দিয়েও করতে পারো। যেমন এটাই দেখো, তুমি যখন ক্যালকুলেশন করবা সুবিধার দরকার হলে 22.4 না করে তুমি এটার ক্যালকুলেশন কিন্তু 22.5 দিয়েও করতে পারো। আর 22.5 মানে কি 225। সো এই জিনিসটা একটু তোমাদের মাথায় দিতে যাচ্ছি যে হ্যান্ড ক্যালকুলেশন করার জন্য কিছু ফিগার এরকম নিজের মতো অ্যাজিউম করে নিতে হয়, সেটা তো উত্তর বের করতে, জলদি বের করতে সুবিধা করে। ওকে, এখানে দেখো ভি ইন্টু এস, এই ভি মানে কি আয়তন, আর এস মানে কি ঘনমাত্রা। ঘনমাত্রা অবশ্যই যে কোনো ঘনমাত্রা না, ঘনমাত্রা কোন এককে? মোলারিটি এককে ঘনমাত্রা। মোলারিটি মানে কোনটা মনে আছে হোপফুলি, এই যে মোল পার লিটার, এটা হচ্ছে আমাদের ঘনমাত্রা যেটা সেটা। আর এটা তো পরিবেশ রসায়নে আমরা দেখছি পিভি বাই আরটি, ঠিক আছে? প্রেসারের মান, ভলিউমের মান, আর এর মান, টি এর মান যেভাবে বসানো লাগে সেটাই। এটা নিয়ে তো ডিটেলস আলোচনা পরিবেশ রসায়নে তোমাদের সাথে করা হয়েছে। ওকে, আসো এবার আমরা দেখি কোয়েশ্চেন, দেখি কি বলা। সহজ সহজ কোয়েশ্চেন দেখো, জিএসটি তে আসছে 21-22 সালে। হাইড্রোজেনের অণু সংখ্যা কত? দেখো বলা আছে 1 পয়েন্ট সামথিং হাইড্রোজেনের অণু সংখ্যা কত। সো ফার্স্ট এই ডাটাটা কি দেওয়া দেখো, এটা একটা ডাব্লিউ দেওয়া, রাইট? আর এটা একটা কি চাইছে, অনুসংখ্যা, মানে এন চাইছে। সো ডাব্লিউ আর এন এর মধ্যে সম্পর্ক করতে হবে। কিভাবে করা যায়? ডাব্লিউ ডিভাইড বাই এম ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইড বাই এন এ। ওই যে একটা দেওয়া আর একটা বের করতে বলছে, তো এদের মধ্যে সম্পর্ক করতেছি। আচ্ছা, এখন যদি ক্যালকুলেশন করি দেখো, ডাব্লিউ তো আমরা বসাবো 1, ধরো এই যে আমরা ওই ভেজালে যাচ্ছি না, 1.008 যাচ্ছি না। আগে দেখি না আনসার গুলা কেমন দেয়, এইভাবে ট্রাই করি। 1, নিচে এবার তুমি এম কত দিয়ে ভাগ দিবা দেখো তো। এখানে আমাদের জন্য এটা কার জন্য বের করতে বলছে? হাইড্রোজেন অণুর জন্য বের করতে বলছে। হাইড্রোজেন H2 বলছে, অণু সংখ্যা, পরমাণু না। পরমাণু হলে নিচে তুমি 1 লিখতা, যেহেতু হাইড্রোজেন অণু, হাইড্রোজেনের আণবিক ভর কত 2, সেটা হবে কত হাফ। আর এটা কত হবে এন তুমি জানো না, আর এটা কত হবে এই যে 6.3। আচ্ছা এটাকে আপাতত এইভাবে লিখি, এন এ লিখি। তার মানে ক্যালকুলেট করলে আমাদের এন যেটা, এনটা কত আসবে, এন এ ডিভাইডেড বাই 2। তার মানে কত, এই যে 6.023 ইন্টু 10⁻23 ডিভাইড বাই 2। এবার দেখো আমার বলা লাগবে না, তোমরা অ্যান্সারটা গেস করতে পারো নাকি কত হবে এর মধ্যে? কত হবে? আনসার হবে প্রথমটা। কিভাবে বুঝলাম? 2 দিয়ে ভাগ দিচ্ছি 6 কে, ধরো 6 কে, আনসার কত আসবে 3।
সো এখানে 6 দশমিক সামথিং আছে, তাই এটাও আসবে কত 3 পয়েন্ট সামথিং। সো আনসার হবে এ। এভাবে আর কি, দেখো বাকিগুলো আনসার হওয়ার ধারের কাছেও নেই, উত্তরগুলো সাধারণত এইভাবেই দেওয়া থাকে অপশনগুলো। ওকে, তারপর আসো কি বলা, 10 গ্রাম অক্সিজেনের অনুসংখ্যা কত। আবারও দেখি এটা কি দেওয়া, এটা একটা ডাব্লিউ দেওয়া আর আমার কাছে একটা এন জানতে চাইছে। আবার আগের ম্যাথটাই ক্যালকুলেশন করে ফেলি, ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু এন বাই এন এ। তাহলে এবার কত দেওয়া, এটা এটা দেওয়া হচ্ছে 10 গ্রাম। অক্সিজেনের কথা বলা, তাই অক্সিজেন যেহেতু এটা হবে কত 32, রাইট। অক্সিজেন অণুর কথা যেহেতু বলা, অণু যেহেতু বলা, তাই 32 হবে। আর এটা হচ্ছে আমাদের এন বাই এন এ। সো দেখা যাক এবারে ক্যালকুলেশনটা কোন দিকে নিচ্ছে আমাদের। এন ইকুয়ালস টু কি হবে 10 ডিভাইড বাই 32 ইন্টু এই যে এন এ, এন এ যদি এদিকে নিয়ে আসি গুণ হয়ে যাবে না। এন এ কত 6.023 ইন্টু 10⁻23। একটা জিনিস খেয়াল করছো, তোমরা অনেকে এখানেই কাটাকাটি করে দিতা, 5 দুগুণে 10, 16 দুগুণে 32। আমি কেন এটা কাটাকাটিটা করি নাই, কারণ আমি কি জানি, এই যে এটা প্র্যাকটিসের উপর হয় আর কি, যে এই যে এখানে যেহেতু 10⁻23 আছে, এটাও একটা 10 আছে, আমি তো দুইটা মিলে এটাকে এভাবে লিখে দিতে পারি না, যে এই যে 6.023 ইন্টু 10⁻24, আর নিচে হচ্ছে থাকতেছে 32। ওকে, এবার দেখো এখানেও কি আনসারটা হালকা পাতলা একটু গেস করা যায় নাকি। হ্যাঁ, আমরা যদি এখানে একটু খেয়াল করি, এই যে উত্তর যেগুলো আছে তার মধ্যে এখানে 6 পয়েন্ট সামথিং আছে, আর নিচে যেটা সেটা আছে হচ্ছে আমার 32। তো এখানে তুমি একটু ভিডিওটা পজ করে চিন্তা করো, এই যে এগুলোর মধ্যে আনসার তোমার কোনটা আসা পসিবল আর কি। খেয়াল করো, তুমি যদি এই 32 কে এক মুহূর্তের জন্য ধরো হচ্ছে 3, আমি একটু এবার এটাকে সিম্পলিফাই করি আমার মতো, এটাকে হচ্ছে এরকম সিম্পলিফাই করি, ধরলাম এটা হচ্ছে 6 × 10⁻24, আর এটাকে হচ্ছে আমি ধরি হচ্ছে 30, 32-এর জায়গায় ধরি হচ্ছে 30। তাহলে ক্যালকুলেশন করলে এখানে কি হবে আমাদের, 32-এর জায়গায় যেহেতু 30 ধরছি, আমি এবার শূন্য একটা একটা কাটাকাটি করে দিই, এই যে 6 × 10⁻23, ওই যে শূন্য একটা কাটাকাটি করে দিচ্ছি, এই জন্য এটা এক ঘর কমে গেছে, আর এটা হয়ে গেল 3। তাহলে 3 আর 2 কাটাকাটি করলে, এই যে 6 কাটাকাটি করলে 2 × 10⁻23। তাহলে দেখো কারেক্ট আনসার কাছাকাছি এটাই আছে, 1.88 × 10⁻23। খেয়াল করছো কি করছি, এই যে এক্সট্রা যে ছোটখাটো ভ্যালু গুলো আছে না, ওগুলোর জন্য আনসার একটু এদিক সেদিক হবে। দেখো আমার আসছে 2, ওদের আসছে 1.88। তুমি কষ্ট করে এই ভাগটা দেওয়ার থেকে এই যে 6.023 এটা নিয়ে কাজ করবা, বা ধরো তুমি বুঝলা যে না পয়েন্ট দিয়ে ভাগ করতে হয় না, তুমি ধরো এতটুকু স্মার্ট হয়ে গেছো, পয়েন্ট দিয়ে ভাগ করতে হয় না, তুমি এটা বুঝে গেলা 6.023 এটাকে ভাগ দিতে হবে 32 দিয়ে। তাও তো কাজটা একটু তোমার জন্য ঝামেলার হয়ে যায়, তাই না? কারণ কি ফার্স্টে দেখো এই যে 32 এটা করবা, এরপর আরো অনেক ক্যালকুলেশন করবা, তারপর বের হবে 1 পয়েন্ট সামথিং। তো এটাই বললাম, এই জিনিসটা আনসারটি যেহেতু এরকম দূরে দূরে দেওয়া, 3 দেওয়া, 6 দেওয়া, 9 দেওয়া, আমি কিন্তু বুঝতেই পারি আনসার কোনটা হবে। ওকে ভাইয়া, যেটা বললাম যে যেগুলো সম্ভব ক্যালকুলেশন কিভাবে ইজিলি করা যায় আমি দেখাই দিব, বাকিটা তোমাদের নিজেদের একটু ট্রাই করতে হবে। আর যেগুলো আমরা দেখবো যে না তাড়াতাড়ি করা দরকার, ওগুলো আমরা ক্যালকুলেটর দিয়েও দেখে নিবো। আসো, 16 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু আছে, এই যে এটা কি বলছে দেখো এবার, 16 গ্রাম অক্সিজেনে কতটি পরমাণু জানতে চাইছে এবার। তার মানে আসো আগে অণু বের করি, অণু বের করার টেকনিকটা আগের মতোই, 16 ভাগ দিবা 32 দিয়ে, এটা সমান হচ্ছে n ডিভাইড বাই এন এ, তাই না? তাহলে আমরা কি দেখলাম, এন এর ভ্যালু কত আসে, এই যে যা করছে তাই এন বের করতেছি, এই যেটা আসবে হচ্ছে আমার 16 ডিভাইড বাই 32 ইন্টু গুণ হচ্ছে এন এ দিয়ে। সো তাহলে এটা ক্যালকুলেশন করলে কত আসবে, 16 2 32, তাহলে এটা আসলো এন এ ডিভাইড বাই 2। এখন এই যে এই এনটা যে পাইছি, এটা কি পাইছি বলতো, এটা কিন্তু পাইছি অনুসংখ্যা। কেমনে বুঝলাম এটা অনুসংখ্যা পাইছি, কারণ আমি এখানে বসাইছি এই যে ডাব্লিউ বাই এম সূত্র না, এম এর ভ্যালু কত বসাইছি দেখছো 32। তার মানে আমি এটা কি বের করছি, মানে তুমি এখানে যা বসাবা তাই পাবা, 16 ডিভাইড বাই 32, তার মানে এটা আমি এই এনটা পাচ্ছি অনুসংখ্যা। সো এই যে অনুসংখ্যা যদি এটা হয়, অক্সিজেনের একটা অণুতে পরমাণু কয়টা থাকে, এই যে O2 না, একটা অণুতে পরমাণু 2টা থাকে, তাই এটাকে আবার গুণ দিতে হবে 2 দিয়ে। সো আলটিমেটলি 2 2 কাটাকাটি গেলে আমার চলে আসবে Na, অ্যাভোগাড্রো সংখ্যার সমান। সো কারেক্ট উত্তর হচ্ছে আমাদের এ, এই যে এ, অ্যাভোগাড্রো সংখ্যা যেটা সেটা। হ্যাঁ, এখন কথা হচ্ছে এটা তুমি একেবারেও করতে পারতা, যেটা হচ্ছে এই যে 16কে যদি 16 দিয়ে ভাগ দিতা, তাহলে তুমি আসলে এটা পরমাণুই পাইতা, তখন একবার হচ্ছে হাফ এনে আবার 2 দিয়ে গুণ করে, এটা তোমার করা লাগতো না। আমরা যেহেতু এক প্যাটার্নে করতেছিলাম, আমি এটা বুঝিয়ে দিচ্ছি, একবার তুমি এক্সপার্ট হয়ে গেলে এগুলো তাড়াতাড়ি করে ফেলতে পারবা। ঠিক আছে, ওকে এবার আসো সামনের দিকে যাই। নিচের কোনটিতে বেশি পরমাণু আছে, খুব ভালো একটা কোশ্চেন, নিচের কোনটিতে বেশি পরমাণু আছে। দেখো আমাদের এই যে ডাব্লিউ বাই এম, এটা ইকুয়ালস টু তো হচ্ছে আমাদের এন বাই এন এ, ডিউতে আসছে 18-19 সালে, বেশ ভালো কোশ্চেন। দেখো ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু হচ্ছে এন বাই এন এ।
এখন কোনটাতে বেশি পরমাণু আছে, এটা তো একটা কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট কনস্ট্যান্ট সো কোনটাতে বেশি পরমাণু আছে এই সম্পর্কটা কেমন হতে পারে, W/M প্রপোর্শনাল টু N। তার মানে আমার এখানে এই যে দেখো ডাব্লিউ যত বেশি হবে, ডাব্লিউ যত বেশি হবে আর এম যত কম হবে ততই ভালো না? ডাব্লিউ যত বেশি হবে আর এম যত কম হবে ততই ভালো, ততই হচ্ছে আমার এন এর ভ্যালুটা বড় আসবে। আচ্ছা আসো এবার একটু চেক দিই আমাদের এখানে। ফার্স্টে কি, ধরো নিচের থেকে চেক দিই, 7 গ্রাম নাইট্রোজেন অ্যাটম, নাইট্রোজেনের কি বলছে এখানে 7 গ্রাম অফ নাইট্রোজেন অ্যাটমস, মলিকিউলস কিন্তু বলে নাই, অ্যাটমস বলছে। তো সবগুলাই আমরা যেহেতু হিসাব করতেছি, আমাদের এই যে পরমাণুর হিসাব চাইছে না, সবগুলো আমরা কি দিয়ে ভাগ দিব, ভাগ দিব হচ্ছে পারমাণবিক ভর দিয়ে। এটাই তো খেলাটা, যেখানে বলছে কোনটাতে বেশি পরমাণু আছে, তুমি অবশ্যই পরমাণু দিয়ে হিসাব করবে। And পরমাণু দিয়ে হিসাব করার সময় এই এমটা তাহলে কি হবে, পা ভর, মানে পারমাণবিক ভর হবে। অ্যাটমিক মাস, অ্যাটম নিয়ে হিসাবে অ্যাটমিক মাস, মলিকিউল নিয়ে হিসাবে হলে মলিকুলার মাস, সিম্পল। ওকে, নাইট্রোজেন, নাইট্রোজেনের পারমাণবিক ভর কত, 14, কত দেওয়া আছে 7, বুঝে যেতেছে এটা কত আসতেছে, হাফ। আচ্ছা দেখা যাক এরপর কি, হিলিয়াম, হিলিয়ামের জন্য কি দেওয়া, হিলিয়াম হচ্ছে 2, হিলিয়াম হচ্ছে 2, আর হচ্ছে হিলিয়ামের পারমাণবিক ভর, হিলিয়াম তো একটা পরমাণু হিসেবে থাকে, আর হিলিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 4। এই যে লিখছো না হিলিয়ামকে এভাবে, হিলিয়ামকে এভাবে লিখতে দেখছো না, 4 2, উপরে এটা কি 4, এটা তো হচ্ছে পারমাণবিক ভর। অনেক সময় আমরা হিলিয়ামেরটা বুঝে মানে ভুলে যাই, অত ইউজ করা হয় না তো তাই। তো দেখো 2/4, তাহলে এটা কত আসে, এটা আসে হচ্ছে হাফ, এটাও হাফ আসে। তারপর দেখো 14.7 গ্রাম ক্রোমিয়াম আয়ন, হ্যাঁ ক্রোমিয়াম অ্যাটম। তো ক্রোমিয়ামের ভর হচ্ছে তোমার 52, এটা আমাদের অনেকের মনে থাকে না, একটু মনে রাখতে হবে এটা। তো দেখো 14/52, বাকিটা আমি আর লিখলাম না। এবার দেখো এইটা আসছে 14/52, তুমি কি এতটুকু বুঝতে পারতেছো না, সম্পর্কটা তুমি দেখো না, এগুলো আসছে কি হাফ। আরেকটা জিনিস, এই ক্যালকুলেশন গুলা মনে রাখবা, হাফের ভ্যালু কত, 1/3 এর ভ্যালু কত, 1/4 এর ভ্যালু কত, 1/5 এর ভ্যালু কত, 1/6 এর ভ্যালু কত, 1/7 না হইলেও হবে, ঠিক আছে, 1/8 এর ভ্যালু কত, 1/9 এর ভ্যালু কত, এই ভ্যালু গুলা কত, এগুলো তোমার মনে রাখতে হবে। ভার্সিটিতে এই ক্যালকুলেশন গুলা খুবই কাজে দিবে আর কি। যেমন এটা আমি দেখে বুঝতেছি, দেখো দুইটার মধ্যে কম্পেয়ার করে দেখাই। এই যে এটা হচ্ছে 0.5, দেন এটা হচ্ছে 0.33, দেন এটা হচ্ছে আমাদের 0.25, দেন এটা হচ্ছে আমাদের 0.20, এরকম আর কি, এন্ড সো অন। এটা হচ্ছে 0.1667, হ্যাঁ বাকিটা হচ্ছে তোমরা দেখবা। ওকে, এবার দেখো এখানে বুঝাই যাচ্ছে হাফ আর 1/3 এর মধ্যে অবশ্যই হচ্ছে হাফটা বড়, তাই না? যেহেতু সবগুলার কি আমার লবটা সমান, এখানে আস্তে আস্তে হর বাড়তেছে 2 3 4 5 6 8 9, তো যত বেশি হর বাড়বে অবশ্যই ভাগফলটা কি আলটিমেটলি ছোট হবে। তো দেখেই তো বোঝা যাচ্ছে এটা যদি 1/2 হয়, এটা হচ্ছে 3 16, মানে এই যে 3 14 42, হ্যাঁ 42-এর মতো কিছু একটা মানে সম্পর্কটা আসতেছে। এই যে আমি যদি কাটাকাটি করি 1/3 পয়েন্ট সামথিং এর মতো আসবে। কিন্তু 1.10 গ্রাম যদি দেখো কি আসতেছে, উপরে 1.10 আর নিচে হাইড্রোজেন অ্যাটমের কথা বলছে না, 1 দিয়ে ভাগ। তার মানে এটা লবটা বড়, দেখো লব 1.10 আর হর হচ্ছে ছোট। তো অবশ্যই এখানে সবচেয়ে বেশি পরমাণু এতে আছে। আমি সবার আগে যদি এটা ধরতাম এতে আমি আনসার পেয়ে যেতাম, সেটা তো আমি জানি, কিন্তু তোমাদের জন্য একটু ক্যালকুলেশনটা করে দেখালাম যে কিভাবে তুমি চিন্তা করতে পারো। বাকি সবগুলাতেই দেখো আমাদের কি লব ছোট, হর হচ্ছে বড়, তার তার মানে বাকি সবগুলো একের থেকে কম আসবে। আর এটা যেহেতু লব বড় হর ছোট, এটা অবশ্যই হচ্ছে একের থেকে বেশি আসবে। ওকে, চলো সামনের দিকে যাই। আর একের থেকে বেশি আসছে মানে সবচেয়ে বেশি এটাতে পরমাণু আছে। ওকে, এসটিপি তে কোন গ্যাসের 1 লিটারে কত মোল গ্যাস থাকে, এই যে দেখো কি কি দেওয়া, যেটা আমাদের এসটিপি বলা মানে বুঝে যাচ্ছে 22.4 এর এই যে একটা ভি দেওয়া আর এটা মোল জানতে চাইছে। ওকে, তো আমাদের ক্যালকুলেশনটা এখানে এরকম যে এন ইকুয়ালস টু কি জানি আমরা, ভি লিটার বাই 22.4। সেটা কি হবে আমাদের, ভি লিটার হচ্ছে দেওয়া 1 লিটার, আর এটা কত দেওয়া, এই যে 22.4। তো এটা ক্যালকুলেশনটা কি করা যায়, এবার আমরা এরকম কিছু করতে পারি নাকি, 22.4, তো আমরা এটাকে লিখি 10/224। বুঝছো না এটা কেন করছি, এই যে 22.4, তো এটাকে যদি 10 দিয়ে ভাগ দেই, এই 10টাই কি ওইদিকে চলে যাবে, ঠিক আছে। আমরা ওই দশমিক গুলা যদি সরাই নিই তাহলে আর কি কাজ করার সুবিধাটা হয়ে যায়। ওকে, আসো তাহলে ক্যালকুলেশন করি আর কি। আরেকটা হচ্ছে সহজ হিসেবে এটা যে এইটাতে তুমি যত ঘর আগে দশমিক সরাবা উপরে তুমি তত ঘরেই শূন্য নিয়ে আসতে পারো, ঠিক আছে। বাকিটা তুমি এগুলা বুঝতে বুঝতে হাতে চলে আসবে আর কি। 10 আছে, তারপর কি 224 আছে। সো ফার্স্টে কি একটা দশমিক দেওয়া দরকার, শূন্য আনা দরকার, লাভ হয় নাই। এরপর হচ্ছে আরেকটা শূন্য আনা দরকার, শূন্য এনে এখানে একটা শূন্য আনা দরকার, এবার কিছুটা লাভ হইতে পারে। এবার একটু আনসারে চেক দাও, তার মানে হচ্ছে ডি উত্তর হবে না,
তার মানে হচ্ছে সি উত্তর হবে না, তার মানে হচ্ছে বি উত্তর হবে না, শিওরলি উত্তর হবে এ। দেখছো, মানে তোমার কিন্তু পুরো ভাগ করাও লাগে না, একটু জাস্ট এফোর্ট দিছো। এফোর্ট দিছো কি, আবার একটু দেখাবো, দেখো এই যে 10 আসছে, কত দিয়ে ভাগ দেওয়া লাগতেছে, 224। তো ফার্স্টে তো দশমিক দিছো, দশমিক দিয়ে লাভ হয় নাই, 100 তো ছোট 224 থেকে, এরপর আবার একটা জিরো আনছো, জিরো। এরপর কি, ক্যালকুলেশন দেখে বোঝাচ্ছে যে না, এবার যদি এটাকে তুমি 4 দিয়ে গুণ দাও, এখানে নিশ্চয়ই যে 4 4 16 6 হাতে থাকে 1, 4 দুগুণে 8 হাতে থাকে 9, আর হচ্ছে 4 দুগুণে 8, এই যে 896 আসবে, তার মানে 0.04 চলে আসছে। যেটা বললাম, আমি গুণ দেওয়ার আগেই বুঝে গেছি বাকি সবগুলোই দশমিকের পর কিছু আছে বা 2 পয়েন্ট সামথিং, তার মানে সঠিক উত্তর হবে পয়েন্টের পরে শূন্য, তারপরে বাকি যা ইচ্ছা হোক। এখন যদি আনসার গুলো এরকম হইতো 0.02, 0.06, তখন আর কি তোমার ক্যালকুলেশন করা লাগতো যে আচ্ছা ঠিক আছে পরে ঘরটা ক্যালকুলেশন করি। সো মাঝে মাঝে দয়া করে ডাটাগুলা দিয়ে দেয় এরকম, যে দেখে যে স্টুডেন্ট বুঝতেছে নাকি যে মেইন ক্যালকুলেশনটা কি, খামাখা কষ্ট করে ক্যালকুলেশন করে না। আবার হ্যাঁ, কখনো কখনো খুবই জটিল ক্যালকুলেশনও দিয়ে দেয়। ওকে, দেখো রিসেন্ট ইয়ারে আসা কোয়েশ্চেন। চলো সামনের দিকে যাই। 8.5 গ্রাম অ্যামোনিয়াতে মোট পরমাণু সংখ্যা, পরমাণুর মোট সংখ্যা চাইছে। আসো আমরা আগে অনুসংখ্যা বের করি, টেকনিক তো আগের মতোই, W/M, এটা কষ্ট হচ্ছে N/Na। সো আমাদের এখানে এনটা কত হবে, ওই যে একসাথে করে ফেলি, W হচ্ছে 8.5, হ্যাঁ, তারপর হচ্ছে অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে 17 ইন্টু এটা হচ্ছে Na। দেখো ইন্টারেস্টিং ব্যাপার, এটা তুমি মুখে মুখে হিসাব করেও করতে পারো। 8.5 না, আমি যখনই 8-এর দিকে তাকাইছি আমার মাথায় আসছে আচ্ছা 8 দুগুণে তো 16 হয়, আর সাথে 0.5 কে দ্বিগুণ করলে 1 যোগ করলে 17 হয়। তো এটা কিন্তু কাটাকাটি যায় এইভাবে, এই যে এভাবে কাটাকাটি যায়, 8.5 এর দ্বিগুণ হচ্ছে 17। তো আমি এখানে অণুর সংখ্যা কত পাচ্ছি, অণু কয়টা পাচ্ছি, অণু পাচ্ছি হচ্ছে Na/2, অণু পাইছি। এবার আমার এখান থেকে কি বের করা লাগবে, পরমাণু। এখন এই যে দেখো অ্যামোনিয়াতে একটা অণুতে কয়টা আছে, হাইড্রোজেন 3টা আর হচ্ছে নাইট্রোজেন 1টা, তাহলে 3 আর 1-এ টোটাল কয়টা আছে আমার, 4টা আছে, 4টা পরমাণু আছে। তাহলে আসো এক কাজ করি আমরা, আমরা হচ্ছে এই যে অনুসংখ্যা যা পাইছি, দেখছি আমি এখন কোনো ক্যালকুলেশনই করি নাই, খামাখা দরকার কি, সময় কেন নষ্ট করব। এবার হচ্ছে অনুসংখ্যা যা পাইছি সেটাকে গুণ দিব 4 দিয়ে, তাহলে কি হবে আমাদের, কাটাকাটি চলে যায়, এই যে 2 2 দুগুণে 4, তার মানে 2Na আসবে। 2Na মানে কত, এই যে সি আসবে, এই যে এটা না, আচ্ছা ঠিক আছে একটু লিখে দেখায়, 6.023 ইন্টু 2 ইন্টু 10⁻23। সেটা কত আসে, 6 দুগুণে 12 আসে না, আর 12 যেহেতু আসে তাই এখানে 10 এর পাওয়ার 1 ঘর বেড়ে গেছে, এগুলো বুঝতে হবে, এগুলো বুঝতে হবে। এই যে 1.2 লিখছো, তুমি কিন্তু এটাকে এইভাবে লিখতে পারতা, 12.04 ইন্টু 10⁻23, বাট তা না করে তুমি কি লিখছো, দশমিক 1 ঘর বামে নিছো, এই জন্য এদিকে কি করছো, আরো 10 দিয়ে গুণ দিছো, মানে 10⁻24 লিখছো, একই উত্তর। ওকে, আচ্ছা, প্রমাণ তাপমাত্রার চাপে এসটিপিতে কোন গ্যাসের 1 গ্রামে, কোন গ্যাসের 1 গ্রামে সবচেয়ে বেশি আয়তন দখল করে, আসো এখানেও চেক করি। প্রমাণ তাপমাত্রার চাপে 1 গ্রামের কথা বলো, তার মানে এটা একটা ডাব্লিউ দেওয়া, দেখছো এইভাবে ডাটা করতে হয়, যে যতটা দেওয়া ইউনিট দেখে বুঝলাম আচ্ছা 1 গ্রাম, তার মানে এটা ডাব্লিউ দেওয়া, কত বেশি আয়তন, আয়তনের কথা বলছে তার মানে এটা ভি, প্রমাণ তাপমাত্রার কথা বলছে তার মানে এই যে ভি এসটিপির সাথে সম্পর্ক, এই যে এটা হবে সম্পর্ক, W/M সমান হচ্ছে V/22.4। ওকে, তাহলে কি বের করা লাগবে, যে এই যে 4টা গ্যাস আছে এদের মধ্যে কোনটার 1 গ্রাম বেশি। ওকে, তার মানে আমার এখানে ডাব্লিউটা ওটা কনস্ট্যান্ট করে দিছে, সো 1/m ইজ প্রপোর্শনাল টু ভি, এটা আমি লিখতে পারি না, এই যে দেখো এটার মান 1 বসাইছি, 22.4 এটা তো হচ্ছে কনস্ট্যান্ট ধ্রুবক, রাইট। সো আলটিমেটলি কি দাঁড়ায় এটা, 1/f প্রপোর্শনাল টু ভি। তাহলে ভাইয়া কি বলতে পারি যে এম যত বড় হবে, আমাদের এম যত বড় হবে ভি ততই কম হবে। আমাদের কি জানতে চাইছে, কোনটা বেশি আয়তন দখল করে, তাহলে আমরা উল্টাটাই বলি, যেটার এম সবচেয়ে কম সেটাই বেশি আয়তন দখল করবে, ইজেন্ট ইট, তাই না? দেখো এই সম্পর্কটা বুঝলেই তুমি এটা বুঝবা। ওকে, তাহলে কোনটার এম সবচেয়ে কম, এখানে তার কোনো কথাই নেই, হাইড্রোজেনের এম সবচেয়ে কম, মাত্র 2, তাই না, বাকিগুলো তো কম্পিটিশনেও আসবে না, রাইট। ওকে, এবার কি বলছে, 2.2 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের অণুর গ্যাসে অণু সংখ্যা, এটা সহজেই দিচ্ছে, পরমাণু চাই নাই, অণু সংখ্যা চাইছে, তাহলে আসো এই যে কি দেওয়া, ডাব্লিউ দেওয়া চাইছে হচ্ছে এন, একই প্রবলেম এগুলো সব, এই যে W/M, আমি খালি বারবার করাচ্ছি যাতে ক্যালকুলেশনের ভেরিয়েশনটা দেখাতে পারি, N/Na। সো তাহলে ডাব্লিউ কত বসাবা, 2.2, এন্ড এখানে এম কত বসাবা, এম বসাবো হচ্ছে 44, দেন এই যে N/Na, রাইট। সো তুমি যদি এন বের করতে চাও কত হবে, 22/10 ইন্টু 44, দেখছো কি কাজ করছি, 2.2 না, এটাকে 22/10 এই ফরম্যাটে লিখছি। ওকে, অ্যাভোগাড্রো সংখ্যা বসাই,
6 পয়েন্ট এরপর কোনো সংখ্যা বসানো লাগবে না, আগে এমনি দেখি কিছু করা যায় নাকি। হ্যাঁ, এমনি করা যাবে। আচ্ছা 6.023 বসে, তাহলে একটু ক্যালকুলেশনটা দেখাতে সুবিধা হবে। ইন্টু 10^23। এখন দেখো নিচে একটা 10 বানাইছি না, 22 কে 10 দিয়ে ভাগ দিলে এই যে 2.2 যেটা, এটাকে 10 দিয়ে ভাগ দিয়ে দেখাইছি না। সো এটা যদি কাটাকাটি করি এখানে কত থাকে, 10^22। আর 22 কে যদি নিচের 44 দিয়ে কাটাকাটি করি এটা থাকে 2। তার মানে বুঝাই যাচ্ছে আনসার 6 কে 2 দিয়ে ভাগ দিলে 3 পয়েন্ট সামথিং আসবে। ওকে, সো 3 পয়েন্ট সামথিং এখানে একটাই আছে, এন্ড এটার পাওয়ার কত দেখছো, 22। কেন 22 হইছে, এই যে যেহেতু এটা 22 আসছে, সো এই যে 2 দিয়ে ভাগ দিছো 6.023 কে, এটা আসছে 3 পয়েন্ট সামথিং। আর সাথে এই যে এই 10 আর এই 10^23 কাটাকাটি যে পাওয়ার আসছে 10 এর উপরে 22। ওকে, তারপর কি আছে, প্রমাণ তাপমাত্রা চাপে 1 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসে কয়টি অণু বিদ্যমান। আসো দেখি তাহলে এটা কি করা যায়। 1 মিলিলিটার নাইট্রোজেন গ্যাসে বলছে, তাই তো, কয়টি অণু, তার মানে অণুর মধ্যে সম্পর্ক দেখাইতে হবে। আর হচ্ছে 1 মিলিলিটার বলতে ভি। ওকে, সো দেখো আমার সম্পর্ক কি হবে, সম্পর্ক হবে হচ্ছে এন ডিভাইড বাই এন এ ইকুয়ালস টু হবে ভি ডিভাইড বাই 22.4। এখন এটা কখন, এটা হচ্ছে আমরা তখন বসাই যখন আমরা ইউজ করি কি এই যে লিটারে। সো আমার তো এটা কত আছে, 1 মিলিলিটার দেওয়া, তাই না, আমার এটাকে লিটারে কনভার্ট করতে হবে, মানে আমার হচ্ছে এটাকে ভাগ দিতে হবে 1000 দিয়ে। সো আমি এটাকে লিখতে পারি, এই যে তুমি যদি এটা লিখো তাহলে কিন্তু হবে না, 1/22.4 লিখলে কিন্তু তোমার এটা ভুল আসবে। তোমার কি করতে হবে, এটাকে 1000 দিয়ে ভাগ দিতে হবে, মানে হিসাব কথা সহজ কথা ক্যালকুলেশনটা এরকম, এই যে 1/1000 ডিভাইড বাই 22.4, এটার কি হবে তোমার ক্যালকুলেশন। এই যে তুমি কি করছো এখানে মিলিলিটারকে লিটারে নিছো, যেহেতু 1 মিলিলিটার দেওয়া আছে, আমরা জানি কি 1000 ml 1 লিটার, সো 1000 দিয়ে ভাগ। ওকে, এবার দেখো এটাকে আমি যদি নিচে নিয়ে আসি তাহলে আমার এটা হবে 1/22.4 ইন্টু 1000। এটা আবার একটু খেয়াল করো, যেহেতু এখানে হচ্ছে কি আছে 22.4 আছে না, তার মানে এটাকে কি আমি 224/10 লিখতে পারি। আমি এক কাজ করি না, আমি এইখানের যে শূন্যটা আছে, এই যে দশমিকটা আছে এটাকে বাদ দেই, এই যে 22.4 দশমিকটা বাদ দিই, তাহলে কি শিখেছিলাম, দশমিক যেহেতু বাদ দিছি তার মানে উপরে 10 দিয়ে গুণ, মানে বেসিক্যালি নিচে যে এটা 10 ভাগ আকারে লিখো ওইটাই উল্টায় যে উপরে 10 হিসেবে চলে গেছে। তো দেখো কাটাকাটি করার পর শূন্য শূন্য কাটাকাটি যায়, সেখানে কত থাকে, থাকে হচ্ছে এরকম 1/224 ইন্টু 100। আচ্ছা, এবার আমরা দেখি কি করা লাগবে, এন এটাকে এদিকে গুণ দিয়ে দেওয়া লাগবে, বের করতেছি কি এন, তাহলে আমরা এন এটাকে এদিকে গুণ দিয়ে দিই। গুণ দিয়ে দিলে দেখো এখন এন এর মান যদি বসে, আমরা মান বসালে কত আসে, এটা আসে হচ্ছে 6 ইন্টু, আমরা একটু সিম্পলি রাখতেছি 10^23। আবার এটা কত আছে আসলে দেখো, 100 মানে কি, 100 মানে হচ্ছে 10 স্কোয়ার। তো তুমি যদি এটার সাথে এটাকে কাটাকাটি করো এটা কত চলে আসবে, 10^21 এরকম চলে আসবে। এবার কি করা লাগবে দেখো, এই যে 6 কে তোমার ভাগ দেওয়া লাগবে হচ্ছে 224 দিয়ে। এখন যেটা বলতেছিলাম যে এটারও তো ডেফিনেটলি ওয়ে আছে, কোনো না কোনো বিভিন্ন ভাবে করা যায়। যেমন তুমি ফার্স্টে এলিমিনেশন করতে পারো, যে এখানে হচ্ছে আনসার এ কোনোভাবেই হবে না, আনসার এ কোনোভাবেই হবে না। তারপর আরেকটাও বুঝে যাচ্ছে যে 10^21 পাওয়ার আসছে, তো 6 হচ্ছে একটা ছোট সংখ্যা, ছোট সংখ্যাকে ভাগ দিচ্ছ একটা বড় সংখ্যা দিয়ে। সো ছোট সংখ্যাকে এই বড় সংখ্যা দিয়ে ভাগ দিতে গেলেও কিন্তু তোমার ঝামেলা আছে, তাই না, কারণ কি এখানে অবশ্যই আনসারটা আমার একের থেকে বেশি আসবে না। যেমন আমি একটু দেখাই, মানে ক্যালকুলেশনটা দেখাই তাহলে বুঝাইতে সুবিধা হবে। এই যে 6 আছে, তো 6 কে ভাগ দিচ্ছি আমরা এই যে 224 দিয়ে। হ্যাঁ, তো 6 কে 224 দিয়ে ভাগ দেওয়া কিন্তু ঝামেলা আছে, এই জন্য তোমার কি করতে হবে, দশমিক আনতে হবে। তো তুমি এক কাজ যেটা করতে পারো, যে এইখানে ক্যালকুলেশনটাই যে এখানে দেখাই, আমরা 6 কে 224 দিয়ে ভাগ না দিয়ে এই যে 6000 লিখি, 6000 ইন্টু 10^23 লিখলাম। আর এখানে হচ্ছে 224 লিখে নিচে হচ্ছে আরো 1000 লিখলাম। 10^23 তো না, কত আসছে এটা 21। বুঝছো ভাই, এখানে কি করছি, দশমিকের ওই ফর্মেটে ভাগ দেওয়ার থেকে কি করলাম, উপরেও 1000 দিয়ে গুণ দিছি, নিচেও 1000 দিয়ে গুণ দিছি। সেই জন্য এটা হয়ে গেছে কি 6000, আর এটা হয়ে গেছে নিচে 1000 দিয়ে ভাগ, ওই যে কাটাকাটি, আর এটা 10^21 আর নিচে 224। এবার তুমি ভাগ দিতে পারো। এখন যেটা বলতেছিলাম দেখো, বুঝাই যাচ্ছে এই ভাগ দেওয়ার পর না বিটাও না কখনো আনসার আসা উচিত না, এ তো আনসার হবে না, আমরা বুঝেই গেছি। আসো এবার একটু ক্যালকুলেশন করে বাকিটা প্রেডিক্ট করার ট্রাই করি। 6000 ডিভাইড বাই 224। ওকে, সেটার ক্যালকুলেশনে দেখো কি কি আছে আমার এখানে,
আমার এখানে দেখা যাচ্ছে মানে গেস করার ট্রাই করি আমরা, যেহেতু হচ্ছে ফার্স্টে তো এটা 6000 তো নেওয়ার দরকার ছিল না, 600 নিলেই হইতো। আমরা হচ্ছে শূন্য একটা কমে দিই, এখানে শূন্য একটা কমে দিই, এখানে শূন্য একটা কমে দিই। আমরা হচ্ছে 600 কে গুণ দিই, এই যে নিচে দিলাম 100, মানে এইদিকে উপরেও 100 দিয়ে গুণ আর নিচে হচ্ছে 100 দিয়ে গুণ। ওকে, এবার আসো 600, তাহলে ফার্স্টে কি করা যায়, 3 দিয়ে গুণ দিলে তো 3 দুগুণে 600 হয়, আর 3 24 না, তাহলে তো এটা মিলতেছে না, অবশ্যই আমাদের গুণ দিতে হবে 2 দিয়ে। 4 দুগুণে 8, আর হচ্ছে কত 2 দুগুণে 4, আর হচ্ছে 2 দুগুণে 4, বুঝছো না? 3 দিয়ে গুণ দিলে তো মিলতেছে না, তার মানে ফার্স্টে আমি 2 পেয়ে গেছি। So আমি কিন্তু মোটামুটি গেস করতে পারি আনসারটা ডি এর দিকে যাচ্ছে। তাও যদি তুমি আর একটু শিওর হইতে চাও, আসো। এবার হচ্ছে কত, 10 থেকে 8 গেলে থাকে 2, আর 9 থেকে 4 গেলে থাকে হচ্ছে 5, 52। এবার হচ্ছে দশমিক দিই, দশমিক দিয়ে একটা শূন্য আনি। ওকে, সো দেখো, এবার এবার যদি আমরা ক্যালকুলেশনটা করতে যাই, বুঝে যাচ্ছে যে 2 পয়েন্ট সামথিং এর ঘরে উত্তরটা আমার চলে আসছে। বাকিটা হচ্ছে আমার মনে হয় না আর দেখার দরকার আছে, কারণ কি বাকিটা দেখতে গেলে আমাকে ক্যালকুলেশন জটিল হবে। তুমি তো অলরেডি এটাকেই হচ্ছে অ্যাপ্রক্সিমেশন করে নিছো, এটাকে তো তুমি 6023 লিখো নাই। সো আমরা যদি ক্যালকুলেশন করি, ফাইনালি আমাদের যে রেজাল্টটা সেটা হচ্ছে আসবে ডি। আমাদের যে রেজাল্টটা সেটা আসবে হচ্ছে ডি। আর এমনি তো যেটা বলতেছিলাম ভাইয়া শুরুতে, ওই যে পাওয়ারের ব্যাপারটা বুঝে যাচ্ছে, 10^23 অলরেডি তো পাওয়ার কমে গেছে, জীবন হচ্ছে এর থেকে বেশি আসবে না। আর 27 আসার প্রশ্নই আসে না, এই জন্য ইজি ক্যাচ হচ্ছে 10^19। দেখো আবারও বলতেছি কি করছি, অলরেডি তোমার এখানে 10^21 হয়ে গেছে। এখন এই ভাগ করার পর দেখো, ওই কথাটা ওই যে বলতে যে আবার বলি নাই, এটাই ওই কথাটা, 224 ছোট একটা সংখ্যাকে বড় একটা সংখ্যা দিয়ে ভাগ দেওয়ার পর, আর যাই হোক এই ভাগফল তো জীবনে একের থেকে বেশি আসবে না, কমই আসবে। তার মানে পাওয়ার এখন 21 যা আছে এর থেকে কমার কথা না, কখনো এর থেকে বেড়ে 23 হবে, না কখনো 27 হবে। আনসার হচ্ছে ডি। ওকে, আসো। এবার কি বলা, এসটিপি তে একটি অক্সিজেন অণুর ভর কত গ্রাম? এসটিপি তে অক্সিজেন অণুর ভর বলছে, অক্সিজেন অণু তো ভর ডাব্লিউ জানতে চাইছে, আর একটি বলতে এই এন দেওয়া আছে আশা করি। সো আমাদের হচ্ছে এখানে ডাব্লিউ বাই এম ইকুয়ালস টু হচ্ছে এন বাই এন এ। এসটিপি যেহেতু বলা, তাহলে হচ্ছে অক্সিজেন অণুর কথা বলছে। ওকে, একটি অক্সিজেন অণুর ভর এই ডাব্লিউ আমরা জানি না, আর অক্সিজেন যেহেতু বলা, এটা হবে হচ্ছে 32। সো আমরা 32 লিখলাম। আর এইদিকে এটা দেওয়া হচ্ছে 1, আর এটা দেওয়া এন এ, এন এ কে এন এর মধ্যে রাখি। আমাদের বের করতে হবে ডাব্লিউ, তার মানে আমরা এখন 32 কে এখানে নিয়ে আসতে পারি, 32 কে উপরে নিয়ে আসলাম, আর অ্যাভোগাড্রোর মানটা বসাই 6.023 ইন্টু 10^23। আচ্ছা, এবার একটু আনসারটা গেস করার ট্রাই করি আমরা, যেখানে আনসারটা কত হইতে পারে। দেখো এটা কত আছে 6, আমরা অ্যাপ্রক্সিমেশন করি, উপরে রাখলাম হচ্ছে এটাকে 30, আর এটাকে করি 6, 6 ইন্টু 10^23। তাহলে 6 আর 30 কাটাকাটি গেলে কত, 5 6 30। এবার দেখি আনসার কোনোটা কাছাকাছি যায়, এই যে আনসার যায় হচ্ছে বি। সো এইভাবে আর কি ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন গুলো হাতে হাতে করা যায়, যে দেওয়া আছে ঠিক আছে 6 পয়েন্ট সামথিং 32, আমার তো দরকার নাই সেটা, আমার যতটুকু দরকার অপশন গুলো বোঝার জন্য এটাই যথেষ্ট, যে 30 আছে এটাকে 6 বানিয়ে নিলাম, 5 6 30, এভাবে হাতে হাতে হয়ে যায়। ওকে, আর ওই যে 10^23 উপরে উঠে গেছে, উপরে উঠে গেলে পাওয়ারটা কি হবে, মাইনাস হয়ে যাবে। আচ্ছা, এবার কি বলা, একজন লোক একবার নিঃশ্বাসে 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, যদি বাতাসে 20% ভর অক্সিজেন ধারণ করে, তাহলে লোকটি একবার নিঃশ্বাসে কতগুলো অক্সিজেন অণু গ্রহণ করে? এই কোয়েশ্চেনটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসে একটা কোয়েশ্চেন, দিয়ে দিছে আর কি ভার্সিটি, খুলনা ইউনিভার্সিটিতে 18-19 সালে দিছে, বাট এটা হুবহু ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আর কি আসছিল। আসলে আমরা দেখি, একজন লোক 200 মিলিগ্রাম বাতাস গ্রহণ করে, যেটা কিনা আসলে 20%, মানে এই যে বাতাস নিছে পুরাটাই কিন্তু অক্সিজেন না, এই বাতাসের মাত্র 20% হচ্ছে অক্সিজেন। তো জিজ্ঞেস করছে যে কতগুলো অক্সিজেন অণু, মানে ম্যাথ আগের মতোই, এই যে ডাব্লিউ ডিভাইড বাই এম ইকুয়ালস টু হচ্ছে এন ডিভাইড বাই এন এ, আগের মতোই এন জানতে চাইছে। কিন্তু এবার এনটা তো সহজ করে দেয় না, এনটা একটু প্যাঁচাই দিচ্ছে। আসো দেখি প্যাচটা খোলার চেষ্টা করি। ওকে, ফার্স্টে দেখো এম কত হবে, 32 দিয়ে ভাগ, ডাব্লিউ কত হবে বের করার চেষ্টা করি। টোটাল বাতাস হচ্ছে 200, বাট এটা কি গ্রামে বসাইতে হয়? না তো, এই যে কি দেওয়া মিলিগ্রাম না, তুমি নিচে কি বসেছো গ্রাম। সো আমার কি করতে হবে, এটাকে আমি 1000 দিয়ে ভাগ দিয়ে দিলাম, গেল ফার্স্টে। এবং কি বলা, এটারও আবার 20%, এটা তো বসেছে টোটাল বাতাসেরটা, আমাদের লাগবে এটারও 20%, তার মানে আমি এই যে এটাকে 20% যেহেতু 100। ওকে, ক্যালকুলেট করলে এটা আসতেছে এন ডিভাইড বাই এন এ। এক কাজ করে আমরা ডিরেক্টলি এখানে এটা করে ফেলি না, এন এটাকে এইদিকে নিয়ে আসি। এন এটা কত হবে আমাদের, বের করতেছি কোনটা এটা, তাহলে এই এন এটাকে এই পাশে নিয়ে যাই, এখানে যা আছে এখানে নিয়ে আসি, এই যে 6.023 ইন্টু 10^23, তাহলে এটা সমান কত আসবে আমাদের, এন যেটা আসবে সেটা। আসো, এবার অনেক কিছু আমাদের কাটাকাটি করা লাগবে, আমরা আস্তে আস্তে কাটি। 0 0 0 0,
কেটে দিলাম, তারপর হচ্ছে এই শূন্যর সাথে এই শূন্য কেটে দিলাম, তার মানে নিচের 1000 টোটালি নাই, উপরে থাকে হচ্ছে আমাদের 4, উপরে থাকে হচ্ছে 4, আর এখানে কি থাকে 100। সো এই 100 যদি এটার সাথে কেটে দিই তাহলে আমাদের এটা হয়ে যাবে 10^21। দেখে এখন আনসার বুঝার কোনো উপায় আছে নাকি? ওকে, 10^21 যেহেতু আছে, দেখো 12 যেগুলো উত্তর আছে না, এই দুটা বাদ, 21 এর ধারের কাছে কিছু একটা আসবে। And এখানে দুইটা ক্যান্ডিডেট, এবার 20। যদি এরকম হতো যে একটা ক্যান্ডিডেট দূরে আসছে 23-25 এরকম কিছু, আরেকটা 20 আসছে কাছাকাছি, তখন আমাদের একটু প্রেডিক্ট করতে সুবিধা হতো। ওকে, তাহলে এবার আসো কি করা যায়, এবার আমরা এটাকে সিম্পল ফরম্যাটে লিখে ফেলি। কি কি লিখতেছি আমি এখানে? 4 পাচ্ছি, 32 পাচ্ছি, আর হচ্ছে এখানে 6 পাচ্ছি, আর এখানে সাথে পাচ্ছি কত? 10^21, মানে সহজ ফরম্যাটে লিখে ফেললাম। এবার দেখো এটা যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আমাদের এটা আসে কত? ক্যালকুলেশন করে এটাকে কাটাকাটি করা যায়, 4 8 32 করলাম। আবার যদি ক্যালকুলেশন করি আমরা, এটাকে করা যায় হচ্ছে 3 দুগুণে 6, আর হচ্ছে 4 দুগুণে 8। এবার দেখো এই যে এই ফরম্যাটটা যে আসছে আমাদের, কি আসছে এখানে? 3/4। এটাকে নিয়ে তুমি এবার কাজ করো, কত? 30 আসছে তো, আর এখানে আসছে হচ্ছে 4, তাহলে এখানে কত হয়? 4 7 28, রাইট? আর এটা আসছে 2। তো দেখো ক্যালকুলেশন করে বোঝা যাচ্ছে আমাদের এই যে ধারের কাছে উত্তর কোন দুইটা ছিল, এই দুইটা, আর 12-র দুইটা তো আগেই বাদ গেছে। তো এখন বোঝা যাচ্ছে যে বি আর ডি এর মধ্যে আমি কিন্তু পুরো ক্যালকুলেশন করিও নাই, আমি এগুলোকে রাউন্ড ফিগার করে ফেলছি, এখানে 3/4 করছি। তো 4 7 28 আসছে, বাকিটা করাও লাগবে না। 7 দেখে আমি বুঝে যাচ্ছি যে আমাদের কারেক্ট আনসার হবে হচ্ছে বি। এটাই আর কি ক্যালকুলেটর ছাড়া করার যে ট্রিকটা সেটা। ওকে, তারপর কি বলে, 1 ফোঁটা পানিতে বিদ্যমান মোট পরমাণু সংখ্যা কত? 1 ফোঁটা পানির আয়তন দেওয়া আছে, ঘনত্ব দেওয়া আছে, আণবিক ভর দেওয়া আছে, সবই দেওয়া আছে। ইনফ্যাক্ট এখানে ওই যে আমি বলছি না অ্যাভোগাড্রো সংখ্যা যেভাবে ইউজ করতে পারি ওরাও দিয়ে দিছে, বাট এখানে তোমার কোনো ক্যালকুলেশন করতে হবে না, জাস্ট এক্সপ্রেশনটা লিখতে পারলে হবে। আসো শুরু করি। টেকনিক আবার ওই যে এতক্ষণ যেই ম্যাথ করে আসছি হুবহু সেই ম্যাথই, জাস্ট ডেটাগুলো একটু প্যাচে দাও, একটু ডিটেলসে দাও, ল্যাবরেটরি দেওয়া। 1 ফোঁটা পানিতে বলছে যে মোট পরমাণু সংখ্যা, মানে আমাদের এখানে এন বের করতে হবে। তো আমাদের কাজ কি আবারও? W/M ইকুয়ালস হচ্ছে N/Na, এটা করা। ওকে, পানির কথা বলছে না, পানি মানে কি আমাদের H2O। H2O যেহেতু ওর ভর কত হবে? ভর হবে হচ্ছে 18, তার মানে এতটুকু শিওর এখানে যে এমটা হবে এটা হবে 18। আর 1 ফোঁটা পানি বলছে, তো এখন আসে 1 ফোঁটা পানির জন্য অনেক ডাটা দেওয়া, এটা একটা ভলিউম দেওয়া, আর এটা হচ্ছে কি একটা ডেনসিটি দেওয়া। তো আমরা কি জানি বস্তুর একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। বস্তুর একক আয়তনের ভরকে, এই যে একক আয়তনের ভরকে ঘনত্ব বলে। এন্ড কোয়েশ্চেনে এই ঘনত্বটাই দেওয়া আর হচ্ছে এই আয়তনটাই দেওয়া। আমরা ভর বের করতে পারবো না? করি আসো। এই যে আমাদের W ইকুয়ালস টু হবে রো ইন্টু ভি, এই যে ঘনত্বকে আমাদের গুণ দেওয়া লাগবে আয়তন দিয়ে। সো ঘনত্ব কত দেওয়া আছে? ঘনত্ব দেওয়া 1 গ্রাম পার সিএম কিউব। আর আয়তন কত দেওয়া? আয়তন দেওয়া 0.05 সিএম কিউব। সো সিএম কিউব কাটাকাটি গেলে আমাদের ডাব্লিউ আসে হচ্ছে 0.05। ওকে, এটা পেয়ে গেলাম আমরা ভর। আর এটা কি বলা? পানির আণবিক ভর, এই যে 18 আমরা বসাইছি, আর অ্যাভোগাড্রো সংখ্যা, তাহলে কত আসে? অবশ্যই হচ্ছে উপরে যেটা 0.05 সেটা তো আছেই, সাথে হচ্ছে এই যে 3 আমাদের গুণ হবে, 6 গুণ হবে, আর এটা। সো আমাদের কারেক্ট আনসার হচ্ছে এটা হবে। দেখাই এবার একটু, ভাইয়া যদি এনএটাকে এই পাশে নিয়ে আসি তাহলে এটা হবে 6 × 10⁻23, আর এনটাকে এখানে রাখলাম। এখন আমাদের দরকার ছিল এই ভরটা। সো পানির ভর ডিরেক্টলি না দিয়ে কি দিয়ে দিচ্ছে? আয়তন আর ঘনত্ব, এই দুটো গুণ করে আমি পেয়ে গেলাম তার যে ভর সেটা, এই যে ভরটা গ্রামে পেয়ে গেলাম। তাহলে অবশ্যই এখানে কি হবে? 0.05। এখন এখানে এক্সট্রা একটা কাজ ওইটাই, আমাকে বলছে পরমাণু সংখ্যা। আমি যেটা বের করতে পারবো এইভাবে, সেটা হচ্ছে পানির অণুর সংখ্যা। আর পানির একটা অণুতে পরমাণু কয়টা থাকে? একটু আগে দেখছি এই টাইপের একটা প্রবলেম, H2O না, একটা অণুতে পরমাণু কয়টা থাকে? 3টা। তার মানে এবার হচ্ছে এখানে একটা 3 দিয়েও গুণ হবে। তাহলে কি দাঁড়ালো? 0.05 পাইছি, 3 পাইছি, অ্যাভোগাড্রো সংখ্যা পাইছি, নিচে 18 দিয়ে ভাগ। কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি। যদি কোয়েশ্চেনে চাইতো যে অণুর সংখ্যা কত, তখন কারেক্ট আনসার হইতো আমাদের সি, কারণ তখন এই যে 3 দিয়ে গুণটা এটা হচ্ছে এখানে থাকতো না। এই যে দেখো এখানে 3 দিয়ে গুণ আছে, আর যদি 3 দিয়ে না থাকতো তখন সি হতে পারতো। ওকে, এবার আসলে আমরা পরের টাইপে যাই, সমীকরণ ভিত্তিক গণনা। এতক্ষণ যে ম্যাথ গুলা করছি সেটাতে আমার কোনো কেমিক্যাল রিয়াকশন করা লাগে নাই, আমার দেখা লাগে নাই বিক্রিয়ক কি আছে, উৎপাদ কি আছে, কিছু দেখা লাগে নাই। আমি জাস্ট কি করছি, এখানে বের করছি যে পানি নিয়ে কাজ, পানি নিয়েই করছি, অক্সিজেন নিয়ে কাজ, অক্সিজেন নিয়েই করছি, এই যে অক্সিজেন নিয়ে করছি। এবার হচ্ছে আমাদের দেখা লাগবে কি কেমিক্যাল রিয়াকশন। দেখা যাবে বাম পাশের কোন একটা ডেটা দেওয়া, আমার কাছে ডান পাশের ডেটা জানতে চাইছে। কাজ একই করব, বাট এবার ডিফারেন্ট ডিফারেন্ট সাবস্টেন্স নিয়ে আমার কাজ। আসলে একটু দেখি, যেমন এই যে এই রিয়াকশন গুলো আছে না, এই রিয়াকশন গুলোর জন্য
দেখা যাবে একজনেরটা দেওয়া আছে, আরেকজনেরটা বের করতে বলছে, একজনেরটা দেওয়া আছে, আরেকজনেরটা বের করতে বলছে। ওকে, আসলে আমরা দেখি এবার এই জিনিসটা একটু বুঝি। স্টয়কোমেট্রি, এই নামটা হচ্ছে স্টয়কোমেট্রি, বাংলা যদি করি এটা হচ্ছে সহগানুপাত। সহগানুপাত, তাহলে বাংলাটা কি দাঁড়ালো? সহগের অনুপাত। যার সামনে যে সহগ আছে সেই সহগের অনুপাত। এই বিক্রিয়াটা দেখছো সহগগুলা কি? এ বি সি ডি, তাহলে এই সহগের অনুপাত কি? এ বি সি ডি। তো এই টাইপের প্রবলেম সলভ করার জন্য তোমার অবশ্যই আগে রিঅ্যাকশন লিখতে হবে। আমি একটু স্টেপগুলো লিখি। 1 নম্বর স্টেপ হচ্ছে রিঅ্যাকশন লিখতে হবে, লিখবা। 2 নম্বর স্টেপ কি? খালি রিঅ্যাকশন লিখলেই হবে না, রিঅ্যাকশন লিখে এটাকে অবশ্যই সমতা করতে হবে। মানে এই যে ভাইয়া সহগ অনুপাতের সহগের কথা বলতেছি না, সহগটা র্যান্ডম কোনো সহগ হবে না, সহগটা হচ্ছে অবশ্যই সমতা করার পর যেটা আসবে সেটা। তো সমতা করার পর যে সহগটা আসবে সেটা তুমি লিখবা। এই যে এই জন্য সমতায় যে লিখে দিই, মাস্ট, একদম সমতা ম্যান্ডেটরি। তারপর কি করতে হবে? যে সহগটা আছে সেটা দিয়ে ভাগ দিয়ে দিতে হবে। যেমন আমি একটা দেখাই, সাপোজ হচ্ছে আমাদের অ্যামোনিয়ার বিক্রিয়া, নাইট্রোজেন প্লাস হচ্ছে হাইড্রোজেন, এটা থেকে পাচ্ছি অ্যামোনিয়া। সো ফার্স্ট বিক্রিয়া লিখলা, 1 নম্বর স্টেপ ডান। 2 নম্বর স্টেপ কি? এটাকে হচ্ছে সমতা করা। সমতা করলে এখানে 3 দিতে হবে, এখানে 2 দিতে হবে। 3 নম্বর স্টেপ কি? এই যে যার যার মোল সংখ্যা আছে না, এন অফ নাইট্রোজেন, তারপর হচ্ছে এন অফ হাইড্রোজেন, তারপর হচ্ছে এন অফ অ্যামোনিয়া, এটাকে ভাগ দিতে হবে যার যার সহগ যেটা আছে সেটা দিয়ে। ওর সহগ কত? কিছুই নেই, কিছু নেই মানে 1, সো এটাকে ভাগ দিব 1 দিয়ে। ওর সহগ কত? 3, সো ওকে ভাগ দিব 3 দিয়ে। ওর সহগ কত? 2, সো ওকে ভাগ দিব 2 দিয়ে। সো এই তিনটা যে অনুপাত, এই তিনটা অনুপাত যে সমান হবে, এইটাই হচ্ছে সহগানুপাত সূত্র। আর দেখো সমান হওয়াটাই স্বাভাবিক না? 1 মোল নাইট্রোজেনের সাথে 3 মোল হাইড্রোজেন বিক্রিয়া করে, তৈরি করে 2 মোল। সো তুমি যদি নিচে সহগগুলো না দিতা তখন তো তিনটা সমান হইতো। তিনটা সমান হইলে যেমন তুমি যদি এটা লিখতা, এটা কি সঠিক হইতো? এই যে এন অফ নাইট্রোজেন ইকুয়ালস টু হচ্ছে এন অফ হাইড্রোজেন ইকুয়ালস টু হচ্ছে এন অফ অ্যামোনিয়া, এটা কি সমান হইতো ভাইয়া? না তো, কারণ এটা তো সমান না। একটা 1 বিক্রিয়া করলে আরেকটা 3 গুণ বিক্রিয়া করে আরেকটা 2 গুণ তৈরি হয়, তো এটা সমান না, মানে এরা নট ইকুয়াল। নট ইকুয়াল না দেখে আমরা ইকুয়াল করার জন্য যেটা সামনে যা আছে ওই রেশিও দিয়ে কিন্তু ভাগ দিছি। ওকে, আচ্ছা এবার আসো, যেমন এখানে যে কোনো একটা রিয়াকশন, এগুলার কি কমন কিছু রিয়াকশন আমরা তোমাদের সুবিধার জন্য দিয়ে দিচ্ছি, যাতে এগুলো তোমরা একটু কষ্ট করে মনে রাখতে পারলে ভালো হয় পরীক্ষার সময়। তাহলে বসে বসে এগুলোর সমতা নিয়ে চিন্তা করতে হবে না, মানে বসে বসে সমতা করতেছে এরকম করা লাগবে না, প্রায় সময় আসে তো এগুলা। ওকে, সো দেখো, যেমন প্রথমটায় যদি আমি কার কার মধ্যে, এই যে এই দুজনের মধ্যে যদি রিলেশন দেখাই, কি হবে? এন অফ ক্যালসিয়াম কার্বনেট ডিভাইডেড বাই 1 ইকুয়ালস টু হবে এন অফ HCl ডিভাইড বাই 2। এই যে যার সামনে যেটা সহগ আছে না সেটা দিয়ে ভাগ দিছি। তারপরে হচ্ছে কি করা যায়? তারপরে হচ্ছে এই যে এই দুজনের মধ্যে যদি সম্পর্ক দেখাই, এন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড ডিভাইডেড বাই হচ্ছে 2 ইকুয়ালস টু হচ্ছে এন অফ কার্বন ডাইঅক্সাইড ডিভাইড বাই 1। মানে আমরা এতক্ষণ যে প্রবলেমগুলো সলভ করতেছিলাম এই লেকচারের শুরু থেকে, সেগুলোর প্রত্যেকটাতেই কার্বন ডাইঅক্সাইডের যা দেওয়া ওর থেকে সব বের করতেছিলাম। বাট এখন আমরা বের করতেছি, সাপোজ এটা দেওয়া থাকবে এটা চাবে, এরকম আর কি, একটা দেওয়া থাকবে আরেকটা চাবে। ওকে, আসো ফার্স্ট প্রবলেমটা দেখি। লিথিয়াম হাইড্রোজেন কার্বনেট কে তাপ দিলে তা ভেঙে এই তিনটা জিনিস তৈরি হয়। হ্যাঁ, হওয়াটাই স্বাভাবিক, বাইকার্বনেট না? বাইকার্বনেটকে তাপ দিলে অক্সাইড পাওয়া যাবে, কার্বন ডাইঅক্সাইড আর পানি পাওয়া যাবে। জিজ্ঞেস করছে 0.5 মোল লিথিয়াম বাইকার্বনেটকে তাপ দিলে কত মোল পানি গঠিত হয়। সো আগে রিয়াকশনটা লেখা লাগবে। এই যে লিথিয়াম বাই কার্বনেট, সেটাকে যদি আমি হিট দেই আমি পাবো লিথিয়াম অক্সাইড প্লাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড প্লাস হচ্ছে পানি। যেমন সমতা করার জন্য ফার্স্টেই তো বোঝা যাচ্ছে একটা কাজ করাই লাগবে, লিথিয়াম যেহেতু এখানে 2 আছে, আর কিছু করি আর না করি এখানে একটা 2 দেওয়া লাগবে। আর এখানে যদি একটা 2 দেই তার মানে কার্বন ডাইঅক্সাইডের আগে একটা 2 দেওয়া লাগবে। বাকি আর কিছু করা লাগবে? সমতা কি হয়েছে না আমাদের? 3 দুগুণে 6টা অক্সিজেন, 2 দুগুণে 4টা, 5টা 6টা, হাইড্রোজেন 2টা, হাইড্রোজেন 2টা, লিথিয়াম 2টা, লিথিয়াম 2টা, কার্বন 2টা, কার্বন 2টা, যাক মিলে গেছে আমাদের, রাইট? ওকে, এবার কি বলছে? 0.5 মোল লিথিয়াম বাইকার্বনেটের তাপ দিলে কত মোল পানি তৈরি হয়। তো এটা হিসাবটা সহজ না, যে আমরা কি করব, এন ডিভাইড বাই, তুমি এটা ঐকিক নিয়মও করতে পারো, বাট আমি যেটা শিখেছি সেটাই দেখাচ্ছি। লিথিয়াম বাইকার্বনেট ডিভাইড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে এন অফ ওয়াটার ডিভাইড বাই 1। তার মানে আমার এখানে পানির মোল সংখ্যা বের করতে হবে। আসো করি তাহলে। আমরা এখানে কত বসাবো?
বসাবো হচ্ছে 0.5, 0.5 মানে হচ্ছে হাফ, আর এখানে কত আছে, এটা 2, সেটা বসাবো 2। সো ক্যালকুলেট করলে এটা আমাদের বের হয়ে যাবে পানির মোল সংখ্যা। পানির মোল সংখ্যা চেয়েছে না 1/4 আসবে, তার মানে আমাদের আনসার আসবে হচ্ছে 0.25। আনসার আসবে হচ্ছে 0.25 n মোল অফ ওয়াটার। ঠিক আছে না, পানির মোল সংখ্যা জানতে চাইছে। সো ফার্স্টে আমরা সমতা করছি, এখানে 2 দেওয়া লাগছে আর হচ্ছে এখানে 2 দেওয়া লাগছে। পানির সামনে কোনো ধরা লাগে নাই কারণ ও ঠিকঠাকই আছে। অক্সিজেনটা একবার চেক করে নি, 3 দুগুণে 6 তো, সো 2 দুগুণে 4 আছে, 5 আছে, 6 আছে। তাহলে আমি যদি 2 মোল থেকে পাই 1 মোল, মানে অর্ধেক পাইছি। এই যে ওই নিয়ম দিয়ে আরো ইজিলি করা যায়। 2 মোল থেকে যদি আমি 1 মোল পাই, তাহলে 0.5 মোল থেকে পাবো তার অর্ধেক, যেটা হচ্ছে 0.25। ওকে, আসো সামনের দিকে যাই। এবার কি বলা, 6 গ্রাম কার্বনকে বাতাসে পুড়িয়ে সম্পূর্ণ দহন করে কতগুলো অক্সিজেনের প্রয়োজন হবে। এই যে রিঅ্যাকশন হচ্ছে এটা, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। সমতা করার কোনো প্রয়োজনই নেই, তার মানে এন অফ কার্বন ইকুয়ালস টু হচ্ছে এন অফ অক্সিজেন, রাইট? তার মানে এতক্ষণ তুমি কার্বনের সাথে কার্বনেরটা বের করতেছিলা, বাট এখন কার্বন থেকে অক্সিজেনকে বের করতে হবে। সো কার্বনের জন্য আমরা কি লিখতে পারি, আর বুঝছো এগুলো নিচে 1 দিয়ে ভাগ আর কি, সামনে যেহেতু সহগ 1, এখন 1 দিয়ে ভাগ দাও আর কিছু দিয়ে ভাগ না দাও একই কথা, এই জন্য আমরা লিখি নাই। ঠিক আছে, ওকে। সো কি করবো এবার, এন কার্বনের জন্য, এই যে ডাব্লিউ কার্বনের জন্য এই সূত্র বসাচ্ছি আর কি, ডাব্লিউ ডিভাইড বাই এম। ডাব্লিউ কত 6 আর কার্বনে এম কত 12। আর এখানে কি বের করা লাগবে, আমাদের বের করা লাগবে কতগুলো অক্সিজেন অণুর প্রয়োজন হয়। অক্সিজেন অণু তার মানে হচ্ছে এন বাই এন এ। তার মানে হিসাবটা কি দাঁড়ালো, এন ইকুয়ালস টু এন এ, কাটাকাটি করলে কত হয়, 6, 6 দুগুণে 12 ডিভাইড বাই 2। তাহলে এই সংখ্যাকে ভাগ দিতে হবে 2 দিয়ে। কত আসে তাহলে, এন এ কে 2 দিয়ে ভাগ দিলে, ওই তো ওই সংখ্যাটা তো আমাদের মুখস্থ করছি না এর আগেও, অ্যাভোগাড্রো সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিলে এই যে 3 পয়েন্ট সামথিং, যেটা এটা आंसर আসবে 3.01 ইনটু 10 টু দ্য পাওয়ার 23। 2 গ্রাম বাতাসকে না 2 গ্রাম কার্বনকে বাতাসে দহন করলে উৎপন্ন কার্বন ডাই অক্সাইডের আয়তন। এই যে একই রিঅ্যাকশন দিয়ে এবার অন্য জিনিস জানতে চাইছে, কার্বন প্লাস অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। আমরা জানি এন অফ কার্বন ইকুয়ালস টু এন অফ কার্বন ডাই অক্সাইড। এন অফ কার্বনের জন্য দেওয়া 2 আর ভাগ দিব 12 দিয়ে, এই যে ডাব্লিউ বাই এম ফর্মুলা ইউজ করতেছি। আর এটা কি জানতে চাইছে, আয়তন প্রমাণ অবস্থায়, তার মানে এটা হবে আমাদের বি 22.4। এটা আর কি আমাদের হিসাব, তাই তো লিটারই তো জানতে চাইছে, অপশনগুলো লিটারই দেওয়া। ওকে আসো করি, তাহলে আমাদের এটা হবে কত, ভি ইকুয়ালস টু 2 ইন্টু 224 লিখি, আর এটাকে 12 লিখি, 12 ডিভাইড বাই 10, 22.4 না, এই ফরম্যাটে আর কি আমরা লিখলাম। ওকে, সো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, কাটাকাটি করে কিছু করা যায়, করি তাহলে কাটাকাটি করে দেখি কি করা যায়। 3 6 18, 3 6 18 না, 3 7 21 হয় আর 14 হয়। তার থেকে আমরা এইভাবে দেখি যে যদি হচ্ছে আমি এখানে 2 দিয়ে কাটাকাটি করে দিই, এটা হচ্ছে 6। ওকে, তারপর হচ্ছে এটাকে যদি কাটাকাটি করি, 3 6 18, 4 6 24, তাই না? এখানে কি মিলে না, না মিলে না তো। 3 6 যদি 18 আসে, 18 গেলে 44 আসে এটা। আমরা যদি এরপর 2 দিয়ে কাটাকাটি করি, দেখি কত দূর যাওয়া যায়। 11, 11 দিয়ে কাটাকাটি করার পর 11 দুগুণে 22 আর 2 দুগুণে 4, 112। আর এটাকে কাটাকাটি করলে হচ্ছে 3 আসে। ওকে, এবার মনে হয় আমার মনে হয় এতটুকু এনাফ ক্যালকুলেশন করার জন্য। এবার এটার ক্যালকুলেশনটা করে ফেলি। 112কে ভাগ দিব 3 দিয়ে, তাহলে হচ্ছে 3 তিরিকা 9, 3 তিরিকা 9, 11 থেকে 9 গেলে থেকে 2 2, 3 6 18, 3 6 18 নাকি 3 7 21, 3 7 21, ওই যে বুঝে গেছি কি হবে, 3 7 21। দেখো আসছে হচ্ছে 1, 37 আসছে না, আর নিচে কি, এই যে 10টা রয়ে গেছে না। তো 37কে যদি 10 দিয়ে ভাগ দাও, আনসার আসবে আসলে 3.73। এটা আসলে এত কিছু করা লাগতো না, ফার্স্টে যখন ভাগ দিতে যে দেখছি যে 3কে 112 দিয়ে ভাগ দিলে, মানে 112কে 3 দিয়ে ভাগ দিলে 3 চলে আসে, তখনই বুঝে গেছে যে কারেক্ট আনসারটা এ হবে। তখন এই বাকি 3টা না দেখলেও হইতো আর কি, এরকম। ওকে, প্রমাণ অবস্থায় 1 কেজি ক্যালসিয়াম কার্বনেট লঘু HCl এ দ্রবীভূত করে কত লিটার কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। আগে রিঅ্যাকশন লিখি, ক্যালসিয়াম কার্বনেট প্লাস হচ্ছে HCl রিঅ্যাকশন করলে ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে কার্বন ডাই অক্সাইড প্লাস হচ্ছে পানি, রাইট? সমতা করলে এটা সমতাটা ইজি, জাস্ট এখানে 2 দেওয়া লাগে, এছাড়া আর কিছু করা লাগে না। হ্যাঁ, এখানে 2 দিলেই হয়। সো কি বলছে, 1 কেজি ক্যালসিয়াম কার্বনেটকে কত লিটার কার্বন ডাই অক্সাইড পাওয়া যাবে। আসলে হিসাব করি তাহলে, বোঝা যাচ্ছে দেখে। ঠিক আছে, একটু করে দিই। এই যে স্টয়কিওমেট্রি, এটা হবে এন অফ ক্যালসিয়াম কার্বনেট, এটারও সামনে 1, কার্বন ডাই অক্সাইডের সামনে 1, এন অফ কার্বন ডাই অক্সাইড। সো কি হবে আমাদের ক্যালকুলেশন করলে, এন অফ ক্যালসিয়াম কার্বনেট হবে 1000, 1 কেজি মানে 1000 না, আর ক্যালসিয়াম কার্বনেটের ভর হচ্ছে 100।
আর এটা হবে কত, v/22.4। সো এই যে 100 আর 1000 কাটাকাটি করে 10, সো আলটিমেটলি v/22.4 ইন্টু 10। এই যে 22.4 যদি এদিকে চলে আসে তাহলে গুণ হয়ে যাবে, গুণ দিলে এটা আসে 224 লিটার। আমাদের কারেক্ট আনসার হবে বি, 224 লিটার। দেখছো, এই ক্যালকুলেশন গুলো হাতে করতে করতে তোমার একবার প্র্যাকটিস হয়ে যাবে। এখন পর্যন্ত আমরা তেমন জটিলে যাইনি, সামনে আছে জটিল, বাট সোফার এগুলো হাতে করা পসিবল ছিল আর কি। চুনাপাথরের 2 কেজি, আচ্ছা 75% বিশুদ্ধ, তার মানে পুরোটা বিশুদ্ধ না। 2 কেজি চুনাপাথরকে সম্পূর্ণরূপে বিয়োজিত করলে প্রমাণ উষ্ণতা যাবে কত লিটার। আগের মতোই প্রবলেম, জাস্ট একটু কাহিনী আছে। এই যে W/M করব, আর এটাও v/22.4। আমরা v বের করতে হলে কি করতে হবে, দেখো এবারে ডাব্লিউটা, ডাব্লিউ কি বলছে, 2 কেজির মধ্যে 75% বিশুদ্ধ। তার মানে ফার্স্টে 2 কেজিকে নিলাম 2000 গ্রামে, তারপর এটাকে ভাগ দিলাম আমরা এই যে আণবিক ভর 100 দিয়ে, তারপর এটার মধ্যে আবার 75% বিশুদ্ধ, তার মানে এই যে 75 ডিভাইড বাই 100, যেহেতু 75% বিশুদ্ধ, আর এটাকে আবার গুণ হচ্ছে 22.4 দিয়ে। এই যে 22.4 এদিকে চলে আসছে, আমরা ভি বের করতেছি। ওকে, কি করা যায়, এটা ফার্স্ট হচ্ছে শূন্য কাটাকাটি করে দেওয়া যায়, বা এই কাজ করা যায় আমাদের। এই যে এখানে 3×25 হচ্ছে 75, 3×25 75, আর এক কাজ করি এখানে এটাকেও আমরা এইভাবে লিখি না, 22.4 না লিখে এটাকে লিখি হচ্ছে 224 ডিভাইড বাই হচ্ছে 10, ডিভাইড বাই 10। শূন্যগুলো যদি কাটাকাটি করে দিই কি দাঁড়ায়, শূন্য কাটাকাটি করলে 1 2 1 2 3 3, আর এই যে 3×25 75, 4×25 100। কি করছে দেখছো, এই যে 3×25 75, 4×25 100, বাকি 3টা শূন্য কাটছি নিচে 3টা শূন্য দিয়ে, আর 2 2 দুগুণে 4, 2 দিয়ে কাটাকাটি করছি, আর বাকিটা এটা কত, 2 কে কত দিয়ে গুণ, গুণ হচ্ছে 112 দিয়ে। তাহলে আনসার কত আসে, 3 দুগুণে 6, এই যে 112 ডিভাইড বাই হচ্ছে ইন্টু হচ্ছে 3, 3 দুগুণে 6, 3 একে 3, 3 একে 3, আনসার আসে হচ্ছে 336। তাহলে এখানে আনসার হবে কোনোটি নয়, আনসার আসবে হচ্ছে কোনোটি নয়। যেহেতু আনসার কোনোটি নয় আসছে, আমরা একবার কনফার্ম হয়ে নিই যাতে ভুল না হয় আর কি। কি করা লাগবে হচ্ছে 2 কেজি চুনাপাথর, তার মানে হচ্ছে 2000 গ্রাম, 2000 গ্রামকে আমাদের ভাগ দেওয়া লাগবে হচ্ছে এটাকে 100 দিয়ে। তো আমরা ফার্স্টে কি করলাম, এটা W/M টা বের করলাম। এখন এটার মধ্যে আবার 75% বিশুদ্ধ, তার মানে এটাকে 75 দিয়ে গুণ, আর হচ্ছে ভাগ হচ্ছে 100 দিয়ে। ওকে, দেন এটার আবার কি বের করতে হবে, 22.4 এর সাপেক্ষে বের করতে হবে, ইন্টু 22.4। সো ক্যালকুলেট করলে হ্যাঁ আমাদের এটা 336 আসবে, তার মানে আমাদের আনসারটা ঠিক আছে। এই কোনোটি নয় অপশন দিয়ে দিলে একটু ঝামেলা হয়ে যায়, যে আমরা যে এত কাহিনী করে ক্যালকুলেশন করি না জানি আবার দশমিকের এদিক সেদিকের কারণে কোনো ভুল হয়ে গেছে। 336 লিটার। ওকে, ম্যাঙ্গানিজ অক্সাইডের উপস্থিতিতে পটাশিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন উৎপন্ন হয়। উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম হলে এই বিক্রিয়া উৎপাদিত KCl, এই যে এটা কঠিন আছে, ঠিক আছে, এটা কেন, মানে বিক্রিয়াটাই ভরগুলো একটা অ্যাবনরমাল। এই যে KClO3, এটাকে যদি হিট দাও তুমি পাবা KCl, আর সাথে পাবা হচ্ছে কি পাবা, অক্সিজেন এটা। সো যদি সমতা করো, সমতা করলে এখানে দিতে হবে হচ্ছে 3, এখানে দিতে হবে 2 2 3, তো এখানে দিতে হবে তাহলে 2, আর এখানে এই যে 2, দুইটা দুইটা হইলো, তাহলে এখানে 2 অক্সিজেন হয়ে গেল 3টা, তাহলে 3 দুগুণে 6। বুঝছো তো সমাধান কি হয়েছে, 2টা KCl তাই 2 দিচ্ছে এখানে, আর 3 দুগুণে 6টা অক্সিজেন তাই 3 দুগুণে 6টা। তো কি বলছে, উত্তপ্ত করলে অক্সিজেন উৎপাদিত হয়, উৎপাদিত অক্সিজেনের পরিমাণ 96 গ্রাম। এখানে এটার পরিমাণ দেওয়া আছে হচ্ছে 96 গ্রাম, এটারটা দেওয়া আছে এটা। তাহলে জিজ্ঞেস করছে বিক্রিয়া উৎপাদিত KCl এর পরিমাণ কত। আসলে স্টয়কিওমেট্রি করি, n of KCl ডিভাইড বাই 2 ইকুয়ালস টু হবে n of অক্সিজেন ডিভাইড বাই 3। আমার কি বের করা লাগবে, বের করা লাগবে হচ্ছে KCl এর পরিমাণ। এন্ড উত্তরগুলো মোটামুটি দূরে দূরেই আছে, আমাদের গেস করার সুযোগ আছে তার মানে। ওকে, তাহলে আমরা কি করতে পারি, আমরা হচ্ছে উপরে লিখি W, KCl এর W যেটা বের করতে হবে, আর নিচে হবে 2 ইন্টু KCl এর M, আর এখানে কি হবে অক্সিজেনের W, অক্সিজেনের W কত দেওয়া 96, আর অক্সিজেনের M কত হবে, অক্সিজেনের M হবে 32, 32 ইন্টু কত এখানে 3, 3 দুগুণে 6, 3 তিরিকা 9। কি করছে এটা, এটা তো সহজ জিনিস দিছে আপাতত এই সাইডে। এই যে কাটাকাটি করলে এটা আসে 3, আবার এই 3 3 কাটাকাটি করলে চলে আসে এটা, তার মানে এই 2 এর সাথে M গুণ করলে যেটা হবে, 2 এর সাথে এই যে M এখনো বসেও নাই, সাপোজ M গুণ হবে, সো M গুণ করলে যেটা হবে সেটাই আনসার। এন্ড M দেওয়া আছে 74.6,
তার মানে 70, ধরলাম 70 বা 75 ধরি, এটাকে ধরি 75, তাহলে 75 দ্বিগুণ কত? 150। সো 150 এর আশেপাশে কোন একটা আনসার হবে এখানে আমাদের। এই যে কারেক্ট আনসার হচ্ছে আমাদের ডি। বুঝছো না? ডেটাটাই তো ওরা আমাদের সুবিধাজনক ভাবে দিচ্ছে। 96 আর 32 তো কাটাকাটি চলে যায়, 3 আছে, এই 3 আবার কাটাকাটি চলে আসছে, তার মানে আমাদের ডাব্লিউ আসে 2 × m, আর 2 × m এর মান দেওয়া 74.6। তো এটাই আসে কত? 149.2। সুন্দর করে লিখে দিই, 149.2 গ্রাম। ঠিক আছে, যাক ভালোই ক্যালকুলেশন ছিল আর কি, তেমন কঠিন ছিল না, হাতে করা সম্ভব ছিল। ওকে, 5 গ্রাম KClO3 সম্পূর্ণ বিয়োজিত হলে এই যে এটার ক্যালকুলেশন একটু একটু দেখো, KClO3 তো এই জন্য একটু ঝামেলা আর কি করতে হবে ক্যালকুলেশন করার ক্ষেত্রে। ওকে, সো কি বলছে? 5 গ্রাম আগে লিখে, এই যে রিয়াকশন আগের মতো, KClO3 এদিকে 2 দেওয়া লাগে দেখলাম, তাহলে 2 KCl আর হচ্ছে 3 অক্সিজেন। তার মানে এবার সম্পর্ক KClO3 এর সাথে এই যে এটার সাথে এটা করা লাগবে, যার যার দেওয়া আছে, ওরটা দেওয়া আছে, ওরটা চাইছে। সো n অফ KClO3 ডিভাইড বাই হচ্ছে 2, এটা সমান কি হবে? n অফ অক্সিজেন ডিভাইড বাই 3। আসলে ভ্যালুগুলো বসাই, 5 গ্রাম KClO3। আচ্ছা, তাহলে এখানে কি হবে? 5 ডিভাইড বাই 2 ইন্টু m, ওইটার এমটা বড় তো তাই আপাতত লিখি নেই এখনো। তারপর বলছে কি কত ml অক্সিজেন পাওয়া যায়, তাহলে অক্সিজেনের আগে আমরা পাবো হচ্ছে v বাই ওই যে 22.4 ইন্টু হচ্ছে 3। তা আমাদের লাগবে হচ্ছে এই ভিটা বের করার জন্য আমরা কি করবো? এই পাশে সবকিছু নিয়ে আসি, 5 ডিভাইড বাই 2 ইন্টু, দেখে এটা বসাবো, ইন্টু 224, তো 224 ইন্টু এটা হচ্ছে 10, আর এটা কত? এটা হচ্ছে 3। ওকে, তাহলে দেখো আমাদের বের করা লাগবে হচ্ছে এখানে এই যে এম যেটা আছে সেটা, এমটাই তো হচ্ছে ঝামেলার। আসলে করে নি একটু, এটা মুখস্থ থাকলে ভালো, আমি একটু বের করে নি এখন, আমার এই মুহূর্তে মনে আসতেছে না। 35.5 আর হচ্ছে 348, 348 না? হ্যাঁ, তাহলে কত হয় এটা? এখানে হচ্ছে 0.6, এটা কত হয়? 9 8 17, 9 8 17, 17 5 22, 2 হয়, হাত থাকে 2, 4 3 7, 7 3 10, 11 12, 122.6। ওকে, 122.6 কে কি আমরা কিছু করতে পারি? 123, বা আনসার তো হচ্ছে, আনসার গুলো তো ভালোই দূরে দূরে আছে, কিছু তো করা যায় মনে হয়। আমরা একটু করি, আমরা একটু এই কাজটা করি, দেখি কি হয়। এটাকে আমরা এটাকে আমরা করি হচ্ছে 120, 120 করি, এই যেটাকে করলাম 120, আর এই যে এটাকে আছে না 224 কে আছে না, এই যে বললাম যেটা, যেহেতু এখানে কাটাকাটি করা লাগবে আমার, এটাকে করি আমরা 225। ঠিক আছে, এভাবে করি, দেখা যাক না কি হয়। ওকে, সো ফার্স্ট হচ্ছে আমি যদি এটা কাটাকাটি করি, আমার এখানে হচ্ছে 3 4 12 আর হচ্ছে 0 আসে। তারপরে আমি যদি এটাকে কাটাকাটি করি কি হয়? 5 8 40, রাইট? সো এখানে নিচে পেয়ে গেছি আমি 8 2 16, এই যে এটা 8 8 2 16। তাহলে এক কাজ করি, 225 কে আমার ভাগ দিতে হবে কত দিয়ে? 16 দিয়ে। তাহলে আমাদের কি হবে? 16 একে 16, তারপর 22 থেকে এটা গেলে থাকে 65, দেন হচ্ছে 4 16 64, দেন হচ্ছে 1.0 আনা লাগবে, তারপরে 0 আনা লাগবে। ওকে, আমাদের আনসার যেটা সেটা মোটামুটি 1 4 0 এই টাইপের টার্ম আসছে। আমরা যদি খেয়াল করি ফার্স্ট ডিজিট দেখে বুঝে যাওয়া উচিত আনসার হচ্ছে ডি হবে। বুঝছো? জাস্ট পুরোটাই হচ্ছে প্রেডিকশন, তুমি তোমার মতো রাউন্ড ফিগার করে নিতে পারো। একটু দেখো এখানে একটু কনফিউশন হতে পারে, কি ব্যাপার আনসার এরকম আসছে, আমাদের এরকম বড় হয়ে গেল কেন? আমাদের অক্সিজেনের ভরটা, অক্সিজেনের যে আয়তনটা মিলিলিটারে চাইছে, এখানে যে ভিটা সেটা তোমার লিটারে আসবে তো। সো আমি এখানে ক্যালকুলেশন করার কারণে এটা ফার্স্ট হচ্ছে লিটারে আসছে, দেন 1000 দিয়ে গুণ দিলে সেটা কিন্তু এরকম আনসারই আসবে। আসলে আমরা একটু চেক করে নিই যাদু আমাদের আনসারটা এইভাবে ক্যালকুলেশন করা ঠিক আছে নাকি। সো আমরা কি করছি, 5 ইন্টু 22.4 ইন্টু 3, দেন হচ্ছে আমরা এটাকে ডিভাইড করব 2 দিয়ে, দেন এটাকে ডিভাইড করব হচ্ছে 122.6 দিয়ে। সো ক্যালকুলেট করলে এটা হ্যাঁ 1.37 আসে। আমাদেরটা যেটা আসছে 14-র কাছাকাছি আসছে আর কি, মানে 14-র কাছাকাছি বলতে আমরা এটাকে যে 1.4 আসবে আর কি, 1.4 আসবে, কারণ কি 10 দিয়ে তো আবার ভাগও দেওয়া লাগবে। এখানে ভাগফল আসছে 14, তো এই 14-কে 10 দিয়ে ভাগ দিলে 1.4 আসবে না। দেন এটাকে হচ্ছে এই যে আমাদের অ্যাপ্রক্সিমেট আনসার আসবে 1.4 লিটার, দেন এটাকে 1000 দিয়ে গুণ দিলে 1400 মিলিলিটার, যেটা কিনা কাছাকাছি উত্তর হচ্ছে 1371-এর। যেটা বলতেছি বারবার, এই রিস্কটা আমি এই জন্যই নিতে পারছি কারণ 4টা উত্তরে দূরে দূরে আছে। এরা যদি খুবই কাছাকাছি থাকতো, একটা 1371 আর একটা হচ্ছে 1372, তখন এই রিস্ক নেওয়া যেত না, তখন একদম ডিটেলসে সব ক্যালকুলেশন করা লাগতো।
এরকম দেয় না আসলে, খুব একটা প্রেসার না দিতে চাইলে এরকম দেয় না। নর্মাল চাপে 84 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন উৎপন্ন হবে? এটা একটু রেয়ার বিক্রিয়া, রিসেন্ট ইয়ারে আসা কোয়েশ্চেন, ভালোই খুব স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন দিচ্ছে এটা। রাজশাহী ইউনিভার্সিটি ইদানিং খুবই স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন করতেছে। KNO3 এটাকে ভাঙলে হয় KNO2 প্লাস হচ্ছে O2, ঠিক আছে? এগুলো সব জারণ বিজারণে এই বিক্রিয়াগুলো আছে। এই লেকচারেরই যখন জারণ বিজারণ বিক্রিয়া পড়বো, ওইখানে এটাও আছে এটাও আছে। তুমি যদি জেনে থাকো, তুমি এখন একটু মনে করে দেখো, 4টা বিশেষ টাইপের রিয়াকশন ছিল, তার মধ্যে একটা, হ্যাঁ, তুমি একটু মনে করে দেখো কোনটা সামঞ্জস্য, অসামঞ্জস্য, শত জারণ বিজারণ কোনটা, বের করে দেখো। বাকিটা আমি আনসার তো এখানে বলবোই। ওকে, সো এটাকে যদি সমতা করে কি করা যায়? এটাও একই সিস্টেম তো, তাই না? যেহেতু অক্সিজেনের ব্যালেন্স করা লাগবে এখানে, অক্সিজেন তো ব্যালেন্স করা নাই, তাহলে কি করা যায়? এখানে যদি আমি 2 দিয়ে দিই, 2 দিলে কিছু করা, এখানে 3টা আছে, 2 আর 1-এ, ও এটা তো ব্যালেন্সই করা আছে, তাই না? নাকি ও না, 2 2 হচ্ছে 4টা আছে, আমাদের তো এখানে ব্যালেন্স করা লাগবে। আসো ব্যালেন্স করি তাহলে। আমরা এখানে দিই হচ্ছে 2, তাহলে 3 দুগুণে হয়ে গেল 6, আর এখানেও দিয়ে দিই 2, ব্যাস, হ্যাঁ ব্যালেন্স হয়ে গেছে। 2 দুগুণে 4 আর 5 6। ওকে, কি বলছে? নর্মাল চাপে 84 গ্রাম এটাকে উত্তপ্ত করলে কত লিটার অক্সিজেন উৎপন্ন হবে? আসো করি তাহলে। N of potassium nitrate divided by 2, এটা ইকুয়ালস টু হবে N of oxygen divided by 1। তার মানে কি বলছে? কত লিটার? ওকে, আমরা একেবারে ক্যালকুলেশনটা করে ফেলি। আমি এখানে পাবো V, V বাই 22.4, তো 22.4 এদিকে চলে আসবে। তার মানে এটাকে লিখি 224 ডিভাইড বাই 10। তারপর কি কি লেখা যায় বুঝছো তো? একই ফরম্যাট, ওই যে 22.4 কে আমি লিখছি 224 ডিভাইড বাই 10। KNO3 এটা হবে W বাই M, ওর W দেওয়া আছে 84, নিচে হবে 2, আর ওর M কত হবে? পটাশিয়ামের হচ্ছে 39, তারপর আমাদের নাইট্রোজেনের হচ্ছে 14, অক্সিজেনের হচ্ছে 3 16 48। তাহলে কত হয়? 9 8 17, 9 8 17, 17 4 হচ্ছে 21, 9 8 17, 17 4 21, 21 2, 4 3 7 8 9 10, 9 10, তাহলে 101। বাহ, ভালো আসছে তো। 9 8 17, 17 4 21 1, হাতে থাকে 2, 4 3 7 8 9 10, 101। ভালো আসছে, এই জন্য বললাম 101 যেহেতু আসছে আমি এটাকে 100 হিসেবে কাজে লাগাবো, তাই না? তাইলেই তো হয়। তাহলে কি বসেছি দেখো, W বাই M, 2 আছে 2 এর মতো, 224 নিয়ে আসছি, আর হচ্ছে এখানে 10 নিয়ে আসছি। উপরে তো হচ্ছে তেমন কোনো ইয়ে নাই, উপকার হইতো যদি উপরে হচ্ছে কিছু এরকম থাকতো আর কি, তাহলে আমাদের উপকার হইতো। এক কাজ করি, নিজেদের একটু উপকার করার চেষ্টা করি আমরা। 224 না লিখে এটাকে আমরা লিখি হচ্ছে 225, এই যে 225 লিখি। তাহলে দেখো কি করা যায়। এই যে এটা হচ্ছে 4 25 100, আর এটা হচ্ছে 9 25 আমাদের 225, যাতে আমি 25 দিয়ে কাটাকাটি করতে পারি এই জন্য করলাম। তারপর এটাও কি করা যায়, 4 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে 8, 4 একে 4, ঠিক আছে? তাহলে আমাদের কত আসতেছে? আমাদের আসতেছে 9 একে 9, আর 9 দুগুণে 18, উপরে আসছে 189। 189 কে ভাগ দিতে হবে 2 দিয়ে, তাহলে কি আসে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18। দেখে আনসার কোনটা মিলে নাকি? এই যে মিলে গেছে, কাজ শেষ। বুঝছো তো, বাকি ক্যালকুলেশন করা লাগবে না, 9 পেয়ে গেছি, কারেক্ট আনসার হচ্ছে আমাদের এ। এটাই আমাদের কাজ, বাকিটা করে কি হবে বলো? ওকে, 2.2 গ্রাম প্রোপেনকে পূর্ণরূপে দহন করে কার্বন ডাই অক্সাইড ও পানি তৈরি করতে কত মোল অক্সিজেন প্রয়োজন হয়? এটার জন্য এই যে এটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোকার্বনের দহনের টাইপ। হাইড্রোকার্বনকে দহন করতে হলে যে সমতা করা লাগে, এটা তুমি ম্যানুয়ালি সমতা করতে যে টাইম লাগবে, তার থেকে এই ফর্মুলা দিয়ে সমতা করলে অনেক ইজিলি হয়ে যাবে। এন্ড এটাই অ্যাকচুয়ালি অ্যাপ্রোচ। দেখো, যেমন আমরা এটা একটু লিখি C3H8, তার মানে এখানে কি বোঝাচ্ছে? এক্স এর মান 3 আর ওয়াই এর মান হচ্ছে 8, এটা হচ্ছে C3H8। ওকে, সো এটা কি হবে দেখো, এখানে হবে 3 প্লাস 8/4, এই যে সূত্র যে মান বসাচ্ছে অক্সিজেন, তারপর কি হবে 3 কার্বন ডাইঅক্সাইড প্লাস 8/2 পানি। আসো ভ্যালুগুলো তাহলে বসে ক্যালকুলেশন করার পর কত আসে? C3H8 প্লাস কত হয়? 4, 4 দুগুণে 8, 3 2 5, 5টা অক্সিজেন। তাহলে এখানে পাবো 3টা কার্বন ডাইঅক্সাইড আর পাবো 4টা পানি। ওকে, তাহলে কি বলছে আমাকে? 2.2 গ্রাম প্রোপেনকে পূর্ণ দহন করে কত মোল অক্সিজেন প্রয়োজন? আমরা স্টয়কিওমেট্রি সম্পর্ক কি জানি? N of C3H8 ইকুয়ালস হচ্ছে N of oxygen ডিভাইড বাই 5। তার মানে আমাদের N of oxygen বের করা লাগবে। C3H8 2.2 গ্রাম বলা, তাহলে এটাকে এভাবে লিখতে পারি 22 ডিভাইড বাই 10। সূত্রে এটা কোনটা বসাবো বুঝছো না? W বাই M এরটা আর কি।
তাহলে C3H8 এর M কত? পরিচিত একটা যৌগের সাথে মিলে খুব সম্ভবত এটা 3 × 36, 36 আর 8 যোগ করলে কত হয়? 44 হয়। পরিচিত যৌগ বলতে আমাদের এই যে কার্বন ডাইঅক্সাইডের সাথে মিলে এটা, সেটা হবে হচ্ছে 44 W/M। আর এখানে 5টা যদি এই পাশে গুণ চলে আসে এটা হবে 5, তাহলে এটাই হচ্ছে আমাদের NO4 কত আসে? 22, 2 আবার 5, 2। সো নিচে কত? 2 দুগুণে 4, 1/4, 1/4 মানে কি 0.25, 1/4 আসছে, এই যে 1/4 মানে হচ্ছে 0.25। ওকে, তারপরে কি আছে? এসটিপি তে 159 গ্রাম কপার সালফাইড কে বাতাসে পোড়ালে কতটি সালফার ডাইঅক্সাইড পাওয়া যাবে? তো এখানে আমাদের যেটা বলছে এই যে Cu2S, এটাকে হচ্ছে বাতাসে পোড়ানোর কথা বলছে। সো ওকে যদি আমরা বাতাসে দহন করি তখন আমাদের এখানে পাওয়া যাবে হচ্ছে কপার অক্সাইড আর হচ্ছে সালফার ডাইঅক্সাইড। সো আমি যদি এটাকে সমতা করি, আমাদের এখানে দেওয়া লাগবে একটা 2, আর এখানে যেহেতু 2 দিছি, 2 এ 2 হয়ে গেল 4, তাই এখানেও একটা 2 দিয়ে দিই, ব্যাস কাজ শেষ। জিজ্ঞেস করছে এটাকে বাতাসে পোড়ালে কতটি সালফার ডাইঅক্সাইড অণু তৈরি করবে। এখন তুমি যদি একটু ক্যালকুলেশন করে দেখো, তুমি দেখবা যে আমি যদিও বুঝতেই পারতেছি এখানেই যায় আছে, একটু দেখাই দিই। কপারের 63.5, তো 63 × 2, এটা আসে 3 দুগুণে 6 আর 6 দুগুণে 12, ও সাথে হচ্ছে আবার ওই 0.5 যদি যোগ করে দিই তাহলে টোটালটা আসবে হচ্ছে 127। দেখো এটা হচ্ছে দ্রুত ভাগ করার ওয়ে আর কি। আমি 63কে 2 দিয়ে গুণ দিচ্ছি, তারপর জানলাম 0.5 2 দিয়ে গুণ দিলে তো একই হবে, এরপর সেটার সাথে কি যোগ করে দিছি? 1 যোগ করে দিছি, আর তার সাথে আবার সালফারের 32 যোগ, সো 7 2 9 3 2 5 159। তার মানে এখানে 159 গ্রামেরটাই দেওয়া আছে। সো 159 গ্রাম থেকে ও কতটি সালফার অণু পাওয়া যায়? ইজি কোশ্চেন। এন সংখ্যক 1 মোল পাওয়া যায় না? 1 মোল মানে তো অ্যাভোগাড্রো সংখ্যাই, তাহলে কারেক্ট আনসার হবে 6.023 বা 22 × 10⁻23। তারপর হচ্ছে 50 গ্রাম বেনজিনকে, যেটা 19-20 সালে আসা কোয়েশ্চেন, বাট এখানে একটু কাজ আছে আমাদের। 50 গ্রাম বেনজিনকে নাইট্রেশন করলে 55 গ্রাম নাইট্রোবেনজিন পাওয়া যায়। মানে এইটার আর কি তোমার ক্যালকুলেশনটা একটু টাফ, ঠিক আছে? সোফার আমরা যা দেখছি এটা আমাদের লাস্ট প্রবলেম, এই লাস্ট প্রবলেমে আর কি ক্যালকুলেশনটা হাতে করতে গেলে তোমার একটু সাফার করা লাগতে পারে, কারণ এটা এমসিকিউ না, এখানে কোনো অপশন নাই। সো যা বের করবে অ্যাকুরেটলি বের করা লাগবে। বেনজিনকে নাইট্রেশন করলে, সো আমরা যদি বেনজিনকে নাইট্রেশন, মনে আছে হোপফুলি, এই যে এটা হচ্ছে আমাদের বেনজিন, ওকে যদি আমরা নাইট্রেশন করি, নাইট্রেশন মানে হচ্ছে এই যে HNO3 দিয়ে বিক্রিয়া, সাথে H2SO4 এর উপস্থিতিতে বিক্রিয়া করলে আমরা পাই হচ্ছে নাইট্রোবেনজিন। তো জিজ্ঞেস করছে উৎপাদের হার কত? 50 গ্রাম বেনজিনকে নাইট্রেশন করলে 55 গ্রাম নাইট্রোবেনজিন পাওয়া যায়। তো এখানে আমাদের কি করতে হবে? ঐকিক নিয়ম করতে হবে আর কি। তো আমি যদি খেয়াল করি, দেখো এখানে 50 গ্রাম বলা, তো আমাদের এই বেনজিনের ভর কত? C6H6, ওর ভর কত? 6 12 72, আর হচ্ছে কত সাথে 6 যোগ, যেহেতু 6টা হাইড্রোজেন, তো তাহলে এটা আমার কত আসে? 78 আসে, এটা। আর সাথে নাইট্রোবেনজিনেরটা যদি হিসাব করি, আসলে নাইট্রোবেনজিনেরটা এখান থেকে হিসাব করি, C6H5 সাথে NO2 হওয়ার কথা হচ্ছে 6 12 78, এই 6 12 72 আর সাথে 6 যোগ করলে 78, কিন্তু একটা হাইড্রোজেন যেহেতু নাই, এটা এখন 77, সাথে নাইট্রোজেনের 14, আর সাথে হচ্ছে 16 দুগুণে 32, তাহলে কত হয়? 4 7 11, 11 2 13 3, হাতে থাকে 1, 7 3 10 11, 7 3 10, হ্যাঁ 11, আর হাতে থাকে 12, 123। ওকে, তো আমরা দেখলাম যে আমাদের 78 গ্রাম থেকে পাওয়া যায় হচ্ছে 123 গ্রাম। তাহলে 1 গ্রাম থেকে পাওয়া যাবে 123 ডিভাইড বাই 78, তাহলে 50 গ্রাম থেকে পাওয়া যাবে কতটুকু? 123 ডিভাইড বাই 78 ইন্টু হচ্ছে 50। আমাদেরকে জিজ্ঞেস করছে 55 গ্রাম যদি পাওয়া যায় তাহলে উৎপাদের হার কত, মানে আমি অ্যাকচুয়ালি কত পাই সেটা আগে দেখে নিই। এখানে ক্যালকুলেশন করলে এটা আসবে হচ্ছে 123 ইন্টু 50 ডিভাইড বাই 78। এটার আমি হাতে ক্যালকুলেশন করে সময় নষ্ট করতেছি না, কারণ লাভ নেই, এখানে কোনো অপশন দেওয়া নেই, তোমার এটা নিজের কি ডিটেলসে করতে হবে যদি এই টাইপের চলে আসে। আসা উচিত না এই টাইপের, বাট মাঝে মাঝে চলে আসলে কি আর করবা। সেটা হচ্ছে আসে আমাদের 78.846, মানে এতটুকু আর কি তুমি পাওয়ার কথা, বাট পাইছো কতটুকু? 55 গ্রাম। সো উৎপাদের হার, এই যে হার মানে কি পার্সেন্টেজ, পার্সেন্টেজ বের করার নিয়ম হচ্ছে এটাই, যে পার্সেন্টেজ ইকুয়ালস টু হচ্ছে যতটুকু পাইছো 55, বাট পাওয়ার কথা কত? 78.846, বা 8.5 লিখি, 8.5 গুণ দিব কত দিয়ে? 100 দিয়ে।
তাহলে 55 ডিভাইড বাই হচ্ছে আনসার ইনটু হচ্ছে গুণ দিব 100 দিয়ে, আমাদের রেজাল্টটা চলে আসে 69.75%। 69.75%। এটাই বললাম ভাইয়া, এখানে যেই ফিগার গুলো আছে এমন না যেগুলো হাতে ক্যালকুলেশন করা সম্ভব না। 123 কে 5 দিয়ে গুণ দিয়ে 18 দিয়ে 78 দিয়ে ভাগ দেওয়া, তারপর সাথে একটা শূন্য দিয়ে দেওয়া সম্ভব। বাট এটা করতে গেলে আমার যে পরিমাণ সময় লাগবে সেটা আর কি আমি এখানে অমিট করে গেছি। বাট মাঝে মাঝে খুবই কালেভদ্র আমরা যতগুলো প্রবলেম দেখছি, কোয়েশ্চেন ব্যাংকের ম্যাক্সিমাম প্রবলেমই এখানে আমরা দেখছি, এন্ড সবগুলোই আমরা দেখলাম যে না হাতে করে আনসার গেস করা পসিবল। বাট এটা যদি রিটেন প্রবলেম হয় আর সেই ক্ষেত্রে যদি এরকম ডাটা দেওয়া থাকে তখন সেটা আর কি হাতে করা টাফ হয়ে যায়। ওকে, সেই তো এটাই ছিল আমাদের ফার্স্ট লেকচারটা, আশা করি বুঝতে পারছো। আর এই লেকচারের উপরে ডিপেন্ড করে যে তুমি বাকি লেকচারগুলো বুঝতেছো নাকি। অবশ্যই এই ভিডিওটা দেখার সময় তুমিও চেষ্টা করবা তুমি যাতে ক্যালকুলেটর ছাড়া এই আনসার গুলো বের করতে পারো, মানে বাকি লেকচার গুলোর জন্য বলতেছি, লেকচার 2, 3, 4 সেগুলোর কথা। ওকে, সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ, আমাদের দেখা হচ্ছে আমাদের নেক্সট লেকচারে।